সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 5 আওয়ার রানওয়ে কাইট রিটেন বাই লুসি মাউন্ট মন্টগোমারি। ওকে, এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়ব বাংলা অর্থসহ, এবং এখানে তোমাদের যে এক্সারসাইজগুলো দেওয়া আছে বা যে প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের লেসন 5 যেটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট, এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং এখানে যে এক্সারসাইজ রয়েছে তার উত্তরও তোমরা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এই লেসনটির মধ্যে তোমাদের 3টি ইউনিট দেওয়া আছে, ইউনিট 1, 2 অ্যান্ড 3। 3টি ইউনিটই কিন্তু আমরা পড়বো ভিডিওটির মধ্যে দিয়ে, এবং 3টি ইউনিটে তোমাদের যে এক্সারসাইজগুলো রয়েছে সমস্ত এক্সারসাইজের উত্তরে কিন্তু আমরা আলোচনা করব। সেখানে যে গ্রামার এবং রাইটিংগুলো রয়েছে সব কিছুর উত্তর আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ তোমরা কন্টিনিউ করো, তাহলে তোমাদের এই লেসন থেকে যদি কোনো প্যাসেজ তুলে পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় তার সেই প্যাসেজের বাংলা অর্থ তোমরা কিন্তু বুঝতে পারবে, এবং সেখানে যে প্রশ্ন দেওয়া হবে তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 10 ইংলিশ লেসন 5 যেটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট রিটেন বাই লুসি মাউন্ট মন্টগোমারি, এই লেসনটির সম্পূর্ণ বাংলা অর্থ এবং তারপর যে এক্সারসাইজ দেওয়া আছে তার উত্তরগুলো। তো প্রথমে দেখো আমরা এই নামটা দেখে নিই কী বলা হয়েছে। দেখো, আওয়ার রানওয়ে কাইট, আওয়ার মানে কি আমাদের, আর এখানে রানওয়ে মানে হচ্ছে কি কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, কাইট বলতে ঘুড়ি, ঠিক আছে। তো আমাদের কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া একটা ঘুড়ি, তো একটা ঘুড়ির কথা এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তো প্রথমে কি রয়েছে, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। টেক্সট বলতে যে গল্পটা আমরা পড়বো সেটাকে বোঝানো হচ্ছে, আর অথর বলতে কি লেখিকা। ওকে, অর্থাৎ এখানে আমাদের এই যে দুটি প্যারাগ্রাফ রয়েছে, এই দুটি প্যারাগ্রাফের মধ্যে লেখিকা এবং আমাদের গল্প সম্পর্কে সংক্ষিপ্ত একটা তথ্য এখানে দেওয়া আছে, যেটা আমরা একবার পড়ে নেব, তারপর মূল গল্পটি পড়ে আমরা প্রশ্নের উত্তরগুলোকে সমাধান করব। দেখো, প্রথমে কি দেওয়া আছে, লুসি মাউন্ট মন্টগোমারি 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables। তো কী বলা হচ্ছে, লুসি মাউন্ট মন্টগোমারির জন্ম হচ্ছে 1874 খ্রিস্টাব্দে, মৃত্যু 1942 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে ছিলেন, তো তিনি ছিলেন একজন কি কানাডিয়ান অথর, একজন কানাডার একজন অথর মানে কি লেখিকা, তো কানাডার একজন লেখিকা ছিলেন তিনি। বেস্ট নন মানে হচ্ছে সুপরিচিত, নন মানে হচ্ছে পরিচিত, তার আগে বেস্ট দেওয়া আছে, তো বেস্ট নন মানে সুপরিচিত। ফর আ সিরিজ অফ নোভেলস, নোভেলস মানে হচ্ছে উপন্যাস, তো এখানে সিরিজ অফ নোভেলস মানে হচ্ছে এ সিরিজ অফ নোভেলস মানে হচ্ছে এক গুচ্ছ উপন্যাস তিনি লিখেছিলেন, যার জন্য তিনি স্মরণীয়, যার জন্য তিনি সুপরিচিত, ঠিক আছে। বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবেলস, বিগিনিং মানে কি শুরু, উইথ অ্যান অফ গ্রিন গ্যাবেলস, অর্থাৎ তিনি এই যে একগুচ্ছ উপন্যাস লিখেছিলেন সেটা শুরু হয়েছিল কোনটা দিয়ে, অ্যান অফ গ্রিন গ্যাবেলস, এই উপন্যাসটা দিয়ে তিনি শুরু করেছেন, অর্থাৎ এটা হচ্ছে তার প্রথম উপন্যাস আর কি। এরপর দেখো, সি রোড নিউমেরাস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তো দেখো, সি রোডস মানে তিনি লিখেছিলেন, রোড মানে কি লিখেছিলেন, সি মানে হচ্ছে তিনি, অর্থাৎ লেখিকার সম্পর্কে এখানে বলা হচ্ছে, তো তিনি লিখেছিলেন নিউমেরাস মানে হচ্ছে অনেক আর কি, অনেক নোভেলস মানে উপন্যাস লিখেছিলেন, আর কি লিখেছিলেন, পোয়েমস কবিতা লিখেছিলেন, অ্যান্ড শর্ট স্টোরিজ মানে ছোটো গল্প, অনেক ছোটো গল্প তিনি লিখেছিলেন। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। দেখো, সি ওয়াজ মেড তাকে করা হয়েছিল, কি করা হয়েছিল, অ্যান অফিসার একজন অফিসার করা হয়েছিল বা একজন অফিসার পদে তাকে নিয়োগ করা হয়েছিল, অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এই যে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ঠিক আছে, এই পদে তাকে মানে বসানো হয়েছিল, ঠিক আছে, এই অফিসার পদে তাকে নিয়োগ করা হয়েছিল ইন 1935 1935 খ্রিস্টাব্দে। তারপর দেখো, দিস শর্ট স্টোরি ইজ about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their long lost relatives। তো কী বলা হচ্ছে, দেখো, দিস শর্ট স্টোরিজ, এই ছোট্ট গল্পটি যেটা আমরা এখন পড়বো, এই ছোট্ট গল্পটি ইজ মানে কি হয়, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, কি সম্বন্ধে, আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, একটা ভাই এবং একটা বোনের সম্পর্কে বলা হয়েছে এই গল্পটির মধ্যে আর কি। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা বাস করে কোথায়, একটা আইসোলেটেড আইল্যান্ডে মানে একটা নির্জন একটা দ্বীপে যারা থাকে, এই ভাই বোনদের কথা এখানে বলা হয়েছে। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে থাকে তারা, ঠিক আছে। হু, যিনি, এই বাবার কথা বলা হয়েছে, যিনি কী করেন, থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস মানে একটা ঘটনাচক্রের মধ্যে দিয়ে কী হয়েছিল, গেট রিইউনাইটেড মানে পুনর্মিলিত হওয়া, তিনি পুনর্মিলিত হয়েছিলেন উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের লং লস্ট রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন, আর লং লস্ট মানে হচ্ছে অনেক দিন মানে হারিয়ে যাওয়া আর কি, ঠিক আছে, অনেক দিন আগে হারিয়ে যাওয়া তাদের যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনের সঙ্গে তারা কীভাবে পুনর্মিলিত হয়েছিল একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে এই গল্পটির মধ্যে। ইট ইজ আ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস।
রিলেশনশিপ মানে হচ্ছে আত্মীয় স্বজন, ঠিক আছে। তো দেখো ইট ইজ মানে এটা হয় মানে একটি টাচিং টেল, টেল মানে হচ্ছে গল্প, আর টাচিং বলতে এখানে মর্মস্পর্শী তো এটা একটি মর্মস্পর্শী একটি গল্প, দ্যাট যেটা আন্ডারলাইন্স মানে হচ্ছে কি, আন্ডারলাইন্স মানে হচ্ছে এখানে আন্ডারলাইন্স বলতে কি বুঝিয়ে দেয় আর কি, ঠিক আছে। দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, ভ্যালু মানে হচ্ছে মূল্য, আর রিলেশনশিপস হচ্ছে কি আত্মীয় স্বজন। অর্থাৎ এই যে গল্পটা এটা একটি মর্মস্পর্শী একটি গল্প, যেটা আমাদেরকে আত্মীয় স্বজনের যে মূল্য সেটা আমাদেরকে বোঝায়। আমাদের জীবনে আত্মীয় স্বজনের কতটা দরকার আমাদের রয়েছে, কতটা প্রয়োজন রয়েছে, সেটাই হচ্ছে এই গল্পের মাধ্যমে বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আত্মীয় স্বজন ছাড়া কিন্তু মানুষ একাকী মনে করে নিজেকে, ঠিক আছে। অর্থাৎ আত্মীয় স্বজন থাকাটা কিন্তু খুবই প্রয়োজন, তো সেটাই বলা হয়েছে এই গল্পের মাধ্যমে। তো চলো আমরা এখন গল্পটা পড়বো। দেখো প্রথমে কী দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং, নিচেরটি পড়ো। প্রথমে আমি পড়বো ইউনিট 1। দেখো, অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অন দ্য বিগ হাফ মুন, এখানে বিগ হাফ মুন কি, বিগ হাফ মুন হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে। তো অফকোর্স মানে কি অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি অর্থাৎ কেউ ছিল না, দেয়ার ওয়াজ নো বডি, নো বডি মানে কি কেউ না, আর কি কেউ ছিল না, ফর আস অর্থাৎ আমাদের জন্য বা আমাদের কাছে, টু প্লে মানে হচ্ছে খেলা করার জন্য, উইথ টু প্লে উইথ মানে হচ্ছে খেলা করার জন্য, অন দ্য বিগ হাফ মুন মানে বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলা করার জন্য অবশ্যই কেউ ছিল না। কেউ বলছেন এটা লেখিকা নিজেই বলছেন, ঠিক আছে। বিগ হাফ মুন হচ্ছে একটা জায়গার নাম যেখানে তারা থাকেন আর কি। We just had to make the most of each other and we did। তো এখানে তিনি কি বলছেন, we just had to make the most of each other and we did। দেখো we মানে হচ্ছে কি আমরা, just had to make the most of each other, each other মানে হচ্ছে একে অপরের সঙ্গে। তো দেখো এখানে বলছেন তিনি আমাদেরকে শুধুমাত্র একে অপরের সঙ্গেই থাকতে হতো, অ্যান্ড উই ডিড এবং আমরা সেটাই করতাম। অর্থাৎ বিগ হাফ মুনে এদের সঙ্গে খেলা করার জন্য আর কেউ ছিল না, ঠিক আছে। তার জন্য তাদেরকে নিজেদের মধ্যেই খেলা করতে হতো এবং নিজেদের মধ্যেই থাকতে হতো এবং তারা সেটাই করতেন। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। তো দেখো এখানে বিগ হাফ মুন হচ্ছে কি একটা আইল্যান্ড, অর্থাৎ একটা দ্বীপের নাম বিগ হাফ মুন, ঠিক আছে। তো উই লিভ আমরা থাকি বা আমরা বাস করি, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন দ্বীপে আমরা থাকি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তো দেখো এখানে লেখিকা উই বলতে কাকে কাকে বোঝাচ্ছেন, তো উই আর মানে আমরা হলাম ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অর্থাৎ বাবা এবং ক্লড, ক্লড বলতে এখানে লেখিকার ভাইকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আই বলতে লেখিকার নিজে, অ্যান্ড আন্ট ইস্তার পিসি, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, ঠিক আছে। তো এই উই বলতে লেখিকা বোঝাচ্ছেন এই 6 জনকে বোঝাচ্ছেন, ঠিক আছে। তারা এই বিগ হাফ মুনে থাকে আর কি। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইট ইউজ টু বি অনলি ফাদার মানে শুধুমাত্র বাবা, অ্যান্ড ক্লড এবং ক্লড অ্যান্ড আই এবং আমি, অর্থাৎ এখানে আগে শুধুমাত্র বাবা, আমি এবং ক্লড এই 3 জনই থাকতাম, ঠিক আছে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। দেখো কি বলা হয়েছে, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা কাইট মানে ঘুড়ি, এই ঘুড়িটার জন্যই দ্যাট দেয়ার আর মোর অফ আস আমরা এখানে এখন এতজন রয়েছি। অর্থাৎ আগে এখানে লেখিকা বলছেন কি ক্লড লেখিকা নিজে আর তার বাবা 3 জন থাকতেন, কিন্তু এখন যে তাদের সঙ্গে এই আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক এরা তাদের ফ্যামিলিতে যুক্ত হয়েছে সেটার কারণ হচ্ছে একটা ঘুড়ির জন্য তারা এখন তাদের পরিবারে এই 6 জন যুক্ত হয়েছেন। ওকে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। তো লেখিকা কী বলছেন দেখো, দিস ইজ হোয়াট মানে এটাই, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, তো এটাই আমি এখন তোমাদের বলতে চলেছি বা বলবো যে কীভাবে আমরা এখন এই আগে ছিলাম 3 জন, এখন আমাদের পরিবার আরও 3 জন যুক্ত হয়েছে কীভাবে, সেই ঘটনাটাই বলবো। এবং সেটা হচ্ছে একটা ঘুড়ির কারণে এখন আমরা এই 6 জন হয়েছি আর কি পরিবারে। তো সেটাই এখন লেখক আমাদের বলতে চলেছেন। দেখো এখানে কি বলা হচ্ছে, ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস বলতে কি বাতি ঘর একটি, ঠিক, হাউস মানে ঘর আর লাইট মানে হচ্ছে বাতি। তো বাতি ঘর একটা লম্বা লাঠি বা একটা লম্বা কিছুর ওপরে একটা বাতি দেওয়া থাকে আর কি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে লাইট হাউস। তো দেখো ফাদার ইজ দ্য কিপার, কিপার মানে হচ্ছে কি রক্ষক, তো বাবা ছিলেন কি রক্ষক অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, তো বাবা এই বিগ হাফ মুন বাতি ঘরের রক্ষক ছিলেন, অর্থাৎ গার্ড ছিলেন আর কি। ওকে, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে কত 11 ইয়ার্স মানে হচ্ছে 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স কত 12 বছর। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইন উইন্টার মানে শীতকালে,
ওয়েন যখন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন হারবার মানে কি বন্দর, বন্দরটা যখন ফ্রোজেন হয়ে যেত মানে বরফ জমে যেত বন্দরে, তখন কি হতো উই অল মুভ, আমরা সকলেই মুভ করতাম বা চলে যেতাম, মুভ ওভার চলে যেতাম কোথায়, টু দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডে তখন চলে যেতাম। অর্থাৎ শীতকালে কি হতো, তারা যে এই বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতো দ্বীপে থাকতো, তখন সেখানে বরফ জমে যেত এবং তখন কী করতো তারা মূল ভূখণ্ডে মানে সেই দ্বীপ থেকে মূল ভূখণ্ড যেটা যেখানে মেনল্যান্ড আর কি, ঠিক আছে, সেখানে তারা চলে যেত। As soon as spring comes back we sail to our own dear island. তো দেখো as soon as মানে যেই স্প্রিং কামস মানে বসন্তকাল চলে আসতো আবার, ব্যাক উই সেল মানে আবার আমরা কী করতাম, ব্যাক উই সেল আমরা আবার ফিরে আসতাম, টু আওয়ার ওন আমাদের নিজের, ওন মানে কি নিজের, আমাদের নিজের ডিয়ার আইল্যান্ড, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, প্রিয় দ্বীপে আবার চলে আসতাম। এই বিগ হাফ মুন যে তাদের আইল্যান্ড সেখানে আবার তারা চলে আসতো কখন, যখন শীতকাল শেষে বসন্তকাল চলে আসতো তখন আবার তারা নিজেদের দ্বীপে চলে আসতো। তো এরপর দেখো দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস when the time came for us to return. তো দ্য ফানি পার্ট, ফানি মানে কি মজা, মজার ব্যাপার বা মজার পার্ট মানে কি এখানে মজার ব্যাপার, ঠিক আছে, মজার ব্যাপারটা হতো কি, দ্য ফানি পার্ট ইউজ টু বি, যে মজার ব্যাপারটা হতো যখন তারা মানে যে মেনল্যান্ড থেকে তারা আবার তাদের দ্বীপে ফিরে চলে আসতো, তখন সেই সময় মজার ব্যাপারটা কি হতো এখানে, দ্যাট পিপল অলওয়েজ পিটিয়েড আস, মানে হচ্ছে মানুষজন সবসময় আমাদেরকে করুণা করতো, কীভাবে, when the time came for us, যখন আমাদের came for us to return, যখন আমাদের ফিরে আসার সময় হতো, সেই সময় এই মেনল্যান্ডের যে মানুষ তারা থাকতো তারা আমাদের প্রতি খুব তারা একটা করুণা বা দয়া দেখাতো। কেন না, they said we must be so lonesome over there with no other children near us. তো দেখো দেশের তারা বলতো, ওই মেনল্যান্ডের যে সমস্ত মানুষ তারা বলতো, কি বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা সেখানে অবশ্যই খুব লোনসাম হয়ে পড়বো, মানে কি একাকী হয়ে পড়বো, অর্থাৎ দ্বীপে তো আর কেউ থাকে না, তো তার জন্য সেই মেনল্যান্ডে যখন তারা থাকতো সেখানকার লোকজন বলতো কি, এবার এই ছেলেগুলো মানে দ্বীপে চলে যাবে, সেখানে তারা একেবারে একাকী হয়ে পড়বে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, মানে আমাদের কাছাকাছি আর কোনো যে মানে বাচ্চারা পাবো না আর কি খেলা করার জন্য, তো সেভাবে আমরা কি সেখানে সব একাকী হয়ে পড়বো। তো এই কথাগুলো মেনল্যান্ডের লোকেরা বলতো। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। দেখো অফকোর্স, অফকোর্স মানে কি অবশ্যই, ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, উড হ্যাভ লাইকড মানে পছন্দ করতাম, টু হ্যাভ মানে পেতে, সামওয়ান মানে কি কাউকে, টু প্লে মানে হচ্ছে খেলা করার জন্য, উইথ আস আমাদের সঙ্গে, অর্থাৎ ক্লড এবং আমি অবশ্যই চাইতাম যে আমাদের সঙ্গে আর কেউ থাকুক খেলা করার জন্য। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এখানে লেখে কি বলছেন, ইট ইজ হার্ড মানে হচ্ছে এটা কঠিন ব্যাপার বা কঠিন একটা জিনিস, টু রান মানে কি এখানে খেলা করা, ঠিক আছে, টু রান পাইরেট কেভস, পাইরেট কেভস কি, পাইরেট কেভস হচ্ছে একটা খেলার নাম, ঠিক আছে, এই ধরনের একটা খেলা। তো এই পাইরেট কেভস খেলা করা একটা কঠিন ব্যাপার, অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং এই ধরনের যে সমস্ত খেলা রয়েছে সেই সমস্ত খেলাগুলো উইথ অনলি টু, শুধুমাত্র দুজনের মধ্যে, অর্থাৎ লেখিকা ছিলেন এবং তার ভাই ছিলেন। তো লেখিকা বলছেন যে মানে এই পাইরেট কেভস এবং এই ধরনের কিছু খেলা রয়েছে যেগুলো দুজনের মধ্যে খেলাটা খুব একটা কঠিন, ঠিক আছে, বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। তো কিন্তু এখানে কী বলা হচ্ছে, বাট মানে কি কিন্তু, উই ইউজ টু কোয়ারেল মানে কি ঝগড়াঝাটি করা, ঠিক আছে, আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডের, চিলড্রেন মানে হচ্ছে বাচ্চাটা, মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে বা শিশুদের সঙ্গে তারা কী করতেন, বেশ ঝগড়াঝাটি করতো আর কি। ওকে, ইন উইন্টার মানে শীতকালে যখন তারা মেনল্যান্ডে যেত লেখিকা এবং তার ভাই তার বাবা, ঠিক আছে, তো যাওয়ার পর কী হতো, সেখানে যে মূল ভূখণ্ড সেখানে যেমন তারা বাচ্চাদের পেত খেলা করার জন্য, তেমনি তাদের সঙ্গে বেশ ভালো একটা ঝগড়াঝাটিও হতো, ঠিক আছে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তো এখানে লেখিকা আবার কী বলছেন দেখো, সুতরাং ইট ওয়াজ পারহ্যাপস, এটা হয়তো, ইট ওয়াজ পারহ্যাপস মানে এটা ছিল হয়তো, পারহ্যাপস মানে কি হয়তো, জাস্ট অ্যাজ ওয়েল মানে ভালোই ছিল আর কি হয়তো এটা, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম যে তাদের কেউই ছিল না, অন দ্য বিগ হাফ মুন মানে হচ্ছে কি বিগ হাফ মুনে তারা যেখানে থাকে। তো লেখিকা এখানে কি বলছেন কি, আমাদের বাচ্চাদের থাকলে ভালো হয় খেলা করার জন্য, কিন্তু তাদের সঙ্গে আমরা ঝগড়াঝাটি করতাম, সুতরাং কি বলা হচ্ছে, হয়তো এই যে মানে তারা যেখানে থাকতো বিগ হাফ মুনে, সেখানে যে তাদের মতো আর কেউ ছিল না,
এটা হয়তো ভালোই হতো আর কি, মানে তাদের সঙ্গে ঝগড়াঝাটিটা হতো না আর কি, ঠিক আছে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড, তো ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। কোয়ারেল্ড মানে কি ঝগড়া করা, তো এখানে লেখিকা বলছেন ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। এরপর আমরা পরের অংশ পড়ব, দেখো নেক্সট কি বলা হচ্ছে, টু বি শিওর ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। তো টু বি শিওর মানে হচ্ছে নিশ্চিতভাবে, ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ মানে বাবার মনে হয়, সিম টু হ্যাভ মানে কি ছিল না, অ্যানি রিলেশনস মানে কোনো আত্মীয় স্বজন ছিল না, এক্সেপ্ট আস মানে আমরা ছাড়া। অর্থাৎ এটা শিওর যে মানে নিশ্চিতভাবে এটা বলা যায় যে বাবার মনে হয় আমাদের ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এবং এটা আমাকে এবং ক্লডকে কী করতো, পাজেল মানে কি অবাক করে দিত, যে আমাদের আর কোনো, পাজেল মানে কি অবাক হয়ে যাওয়া, আমাদেরকে অবাক করে দিত যে আমাদের আর কোনো আত্মীয় স্বজন নেই। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, তো দেখো কী বলা হয়েছে, এভরিবডি মানে প্রত্যেকের, অন দ্য মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডের প্রত্যেকের, হ্যাড মানে ছিল, রিলেশনস মানে হচ্ছে কি আত্মীয় স্বজন, অর্থাৎ মূল ভূখণ্ডে প্রত্যেকটা পরিবারের বা প্রত্যেকটা মানুষের আত্মীয় স্বজন ছিল। হোয়াই হ্যাডেন্ট উই আমাদের কেন নেই বা আমাদের কেন ছিল না আত্মীয় স্বজন। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, তো লেখিকা কী বলছেন এখানে, ওয়াজ ইট বিকজ এটার কারণ কি, উই লিভড অন অ্যান আইল্যান্ড আমরা একটা দ্বীপে বাস করি, তার জন্য কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। ওকে, উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। দেখো লেখিকা কী বলছেন, উই থট মানে আমরা ভাবতাম, থট মানে কি থিঙ্ক থেকে থট এসেছে, তো আমরা ভাবতাম, থিঙ্ক মানে কি ভাবা আর কি, ঠিক আছে। তো উই মানে হচ্ছে আমরা, তো আমরা ভাবতাম, ইট উড বি সো জলি মানে হচ্ছে খুব মজার ব্যাপার, এটা খুবই মজা হতো বা একটা আনন্দের ব্যাপার হতো। টু হ্যাভ মানে হচ্ছে কি থাকা বা পাওয়া আর কি, অ্যান্ড আঙ্কেল একটা কাকা, ঠিক আছে, অ্যান্ড আন্ট এবং কাকিমা, অ্যান্ড সাম কাজিনস এবং কিছু কাজিন মানে কি কিছু ভাই বোন। অর্থাৎ লেখিকা বলছেন আমরা ভাবতাম যদি আমাদেরও একটা কাকা কাকিমা এবং ভাই বোন থাকতো তাহলে সেটা খুবই মজার ব্যাপার হতো। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়ান্স মানে হচ্ছে একবার, উই আস্কড ফাদার আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, আস্কড মানে কি জিজ্ঞাসা করেছিলাম, অ্যাবাউট ইট এটার ব্যাপারে বলতে কেন আমাদের আত্মীয় স্বজন নেই এই ব্যাপারে তিনি মানে জিজ্ঞাসা করেছিলেন লেখিকা এবং তার ভাই। বাট কিন্তু উই কিন্তু কী হয়েছে, দেখো হি লুকড মানে তাকে দেখাচ্ছিল বা দেখিয়েছিল কীরকম, সরফুল মানে খুবই দুঃখী, তাকে প্রচণ্ড দুঃখী দেখিয়েছিল, দ্যাট উই হ্যাডেন্ট, উইশড মানে কি, উইশ মানে কি ইচ্ছা প্রকাশ করা, যে আমাদের ইচ্ছা হয়েছিল বা আমরা মনে করেছিলাম যে এটা তাকে জিজ্ঞাসা না করাই ভালো ছিল, যে তাকে এই কথাটা আমরা বলে তাকে ভীষণ দুঃখ দিলাম আর কি, ঠিক আছে। তো লেখিকা এখানে বলতে চাইছেন কি, যে তাকে এই কথাটা হয়তো জিজ্ঞাসা না করাই ভালো ছিল। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তো দেখো হি সেড তিনি বলেছিলেন, এখানে তিনি বলতে লেখিকার বাবার কথা বলা হচ্ছে, তার বাবা হি সেড তিনি বলেছিলেন, কি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট মানে কি দোষ, তো এটা সমস্ত তারই দোষ যার জন্য তাদের আজকে কোনো আত্মীয় স্বজন নেই। ক্লড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, তো দেখো ক্লড এবং আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ক্লড এবং আমি বুঝতে পারিনি হোয়াট হি মিন্ট তিনি কি বলতে চেয়েছিলেন, মিন্ট মানে কি কোনো কিছু বলতে চাওয়া বা কোনো কিছু বোঝাতে চাওয়া কাউকে, তো তিনি কি বোঝাতে চেয়েছিলেন বা কী বলতে চেয়েছিলেন সেটা ক্লড আর আমি বুঝতে পারিনি। তো এটা গেল আমাদের ইউনিট 1, ঠিক আছে। তারপর আমরা এখানে ইউনিট 1-এর যে আমাদের এক্সারসাইজ রয়েছে সেগুলো আমরা করে নেব প্রথমে, তারপর ইউনিট 2টা পড়ব। তো প্রথমে কী দেওয়া আছে দেখো, ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, এখানে একটা শব্দ দেওয়া আছে লাইট হাউসের অর্থটা এখানে দেওয়া আছে। লাইট হাউস বলতে কি, আর টাওয়ার কন্টেনিং আ স্ট্রং বিম অফ লাইট টু গাইড অ্যান্ড ওয়ার্ন শিপস নিয়ার দ্য কোস্ট। তো দেখো লাইট হাউস বলতে আর টাওয়ার মানে হচ্ছে একটা টাওয়ার, একটা উঁচু একটা দণ্ড, ঠিক আছে। টাওয়ার বলতে আমরা জানি একটা উঁচু একটা জিনিস যেখানে কি থাকে, কন্টেনিং আ স্ট্রং বিম, একটা বিম মানে বিমের ওপর যে থাকে আর কি, অফ লাইট টু একটা বিমের ওপর একটা লাইট থাকে অনেক উঁচুতে, টু গাইড যেটাকে কী করে গাইড করা আর কি, পথ দেখায় আর কি কাদেরকে, অ্যান্ড ওয়ার্ন এবং সতর্ক বার্তা দেয়, শিপস মানে হচ্ছে জাহাজগুলোকে, নিয়ার দ্য কোস্ট মানে বন্দরের কাছাকাছি যে সমস্ত জাহাজগুলো আসে বা থাকে তাদেরকে মানে একটা সিগন্যাল দেয় বা গাইড করে বা মানে বিপদ সংকেতটা পাঠায় আর কি, যাতে দেখে বুঝতে পারে যে এখানে বন্দর রয়েছে, তো সেটাই হচ্ছে কি লাইট হাউস আর কি।
এরপর আমাদের রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। এই কম্প্রিহেনশন এক্সারসাইজগুলোকে আমরা সলভ করব, ঠিক আছে। প্রথমে দেখো নাম্বার 1 যেটা দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে 4টি করে অপশন দেওয়া আছে, সঠিকটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, মানে বিগ হাফ মুনের রক্ষক কে ছিলেন? আর্ট ইজ তার ফাদার ক্লড না ডিক? তো বিগ হাফ মুনের লাইট হাউসের যে রক্ষক কে ছিলেন? ফাদার ছিলেন, বাবা ছিলেন, লেখিকার বাবা ছিলেন। অপশান 2 এটা সঠিক হবে। নাম্বার বিতে কী দেওয়া আছে দেখো, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, অর্থাৎ পরিবারটি, লেখিকার যে পরিবার সেটা মেনল্যান্ডে মুভ করতো কোন সময়? সামার, স্প্রিং, মনসুন না উইন্টার? অর্থাৎ উইন্টার মানে কি? শীতকালে হবে। শীতকালে মানে তারা যেখানে থাকতো, যে সে বন্দরে বরফ জমে যেত, যার জন্য তারা কী করতো? শীতকালে মেনল্যান্ডে চলে যেত আর কি। তারপর বসন্তকালে আসলে আবার তারা নিজেদের যে দ্বীপ সেখানে চলে আসতো, বিগ হাফ মুন আইল্যান্ডে চলে আসতো। নাম্বার সিতে ওয়েন আস্ট অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড, মানে বাবাকে যখন রিলেশনস মানে আত্মীয় স্বজনের কথা জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তাকে কেমন দেখিয়েছিল বাবাকে? হ্যাপি, অ্যাংরি, সরফুল না ইরিটেড? তো এখানে সঠিক উত্তর হবে সরফুল, তাকে খুব দুঃখী দেখিয়েছিল, ঠিক আছে। তো অপশান সি 3টা সঠিক উত্তর হবে। এরপর দেখো আমাদের যেটা রয়েছে 2 নম্বর অ্যাক্টিভিটিতে এক্সারসাইজে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে যে টেক্সট আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে আমাদের এই চার্টটিকে এখানে পূরণ করতে হবে। যেমন এখানে প্রথমে দেওয়া আছে নেম অফ আইল্যান্ড, মানে দ্বীপটার নাম কি? দ্বীপের নাম কি? দ্বীপটার নাম হচ্ছে কি? বিগ হাফ মুন আইল্যান্ড। তো বিগ হাফ মুন আমাদের লিখতে হবে, এখানে দ্বীপটার নাম লিখতে হবে বিগ হাফ মুন, ঠিক আছে, যেটা আমাদের পড়লাম আর কি, ঠিক আছে। তো বিগ HALF বিগ হাফ মুন, ঠিক আছে, MOON। তো জাস্ট আমরা এটুকু লিখবো বিগ হাফ মুন। এখানে বলা হয়েছে নেম অফ দ্য আইল্যান্ডের নাম কি? বিগ হাফ মুন। তারপর এজ অফ ক্লড, মানে ক্লডের বয়স কত? ক্লডের বয়স হচ্ছে 12 বছর, আর ক্লডের বয়স হচ্ছে 12 বছর, তো আমরা লিখবো 12, আর এখানে লেখিকার বয়স হচ্ছে কত? 11 ইয়ার্স, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো 12। তারপর দেখো দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, অর্থাৎ লেখিকা এবং এই যে ক্লড যে গেমটার কথা বলেছিল সেটা কী গেম? কোন খেলার কথা বলা হয়েছিল এখানে? পাইরেট কেভস, ঠিক আছে। পাইরেট কেভস PIRATES পাইরেটস কেভস CAVE, ঠিক আছে। এই পাইরেটস কেভ এই যে খেলা, এই খেলাটার কথা আমাদের প্যাসেজের মধ্যে রয়েছে, তো সেটা এখানে লিখতে হবে। এরপর দেখো 3 নম্বর দেখে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। সঠিক হলে এখানে টি লিখতে হবে, ভুল হলে F লিখতে হবে, যে স্টেটমেন্টটা ঠিক তার পাশে, ওকে। তারপর প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ এর আনসার, সঠিক এবং কেন ঠিক আর কেন ভুল তার সম্পর্কে এখানে একটা করে স্টেটমেন্ট লিখতে হবে। প্রথমে দেখো নাম্বার 1 পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ লোকজন অনুভব করতো যে লেখিকা এবং ক্লডের কোনো তারা হচ্ছে তাদের নিজস্ব যে দ্বীপ সেখানে তারা খুব লোনসাম, মানে হচ্ছে একাকী তাদেরকে নিজেকে মনে করে। এটা হচ্ছে সঠিক তথ্য। আমাদের এখানে কি লিখতে হবে? লিখতে হবে। এবং আমাদের এখানে সাপোর্টিং দেওয়া আছে সেখান থেকে নিয়ে আমাদের লিখতে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমি তোমাদের জন্য এখানে রেখেছি, দেখো কি লিখবে এখানে। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তো এই কথা তারা বলতো, প্যাসেজের মধ্যেই রয়েছে, সেখান থেকে নিয়ে তোমরা এখানে লিখে দেবে, দেখে কিন্তু লিখতে হবে এটা, ঠিক আছে। তো আমি এখানে এটা লিখে দিলাম, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারপর নাম্বার 3 কি 2 দেওয়া আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড, ক্লড এবং যে লেখিকা তারা ঝগড়া করতেন একে অপরের সঙ্গে। এটা ভুল, তো তারা নিজেদের মধ্যে ঝগড়া করতেন না, ঠিক আছে। তো এটা আমাদের এখানে কী হবে? AF হবে। এবং এখানে আমরা কী লিখবো? ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, এটা লিখতে হবে, ঠিক আছে। এই যে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, এই লাইনটা আমাদের ইউনিট 1-এর মধ্যে রয়েছে, সেখান থেকে নিয়ে লিখতে হবে। তারপর দেখো নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মানে মেনল্যান্ডের কারো রিলেশনস বা আত্মীয় স্বজন ছিল না, এটা ভুল তথ্য। মেনল্যান্ডের সকলেরই হচ্ছে আত্মীয় স্বজন ছিল, কেবলমাত্র লেখিকাদের ছিল না। তো আমরা এখানে কী লিখবো? এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, ঠিক আছে। যে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মানে মেনল্যান্ডের প্রত্যেকেরই আত্মীয় স্বজন ছিল, এটাই আমাদের লিখতে হবে। তারপরে দেখো এরপর আমাদের যেটা রয়েছে রিড দ্য ফলোইং, অর্থাৎ ইউনিট 2 দেওয়া আছে, ইউনিট 2 এবার আমরা পড়ব। ইউনিট 2তে প্রথম দেখো ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। তো এই লাইনে কী বলা হচ্ছে? ইট ইজ মানে এটা হয়, অলওয়েজ মানে সর্বদা, লাভলি মানে হচ্ছে সুন্দর বা চমৎকার, অন দ্য বিগ হাফ মুন মানে হচ্ছে বিগ হাফ মুনে, ইন সামার মানে গ্রীষ্মকালে, অর্থাৎ গ্রীষ্মকালে যে বিগ হাফ মুনটা গ্রীষ্মকালে কিন্তু খুব সুন্দর থাকে সব সময়। When it is fine, the harbor is blue and calm with little wind and ripples.
তো ওয়েন ইট ইজ ফাইন মানে যখন এটা সুন্দর থাকে, অর্থাৎ আবহাওয়ার কথা বলা হচ্ছে, আবহাওয়াটা যখন খুব ভালো থাকে, দ্য হারবার মানে বন্দরটি ইজ ব্লু অ্যান্ড কাম, হারবারটা তখন কি কেমন মনে হয়, ব্লু মানে নীল এবং কাম, কাম মানে হচ্ছে কি এখানে শান্ত, শান্ত এবং নীল বলে মনে হয় বন্দরটিকে। উইথ লিটল উইন্ড মানে হালকা হাওয়া, ঠিক আছে, বাতাস, অ্যান্ড রিপেলস মানে ছোটো ছোটো ঢেউ, সমুদ্রে বা নদীতে যে ছোটো ছোটো বাতাস দিলে ছোটো ছোটো হালকা হালকা ঢেউ ওঠে আর কি, সেটাকে বলা হয় রিপেলস। অর্থাৎ যখন আবহাওয়া ভালো থাকে তখন হচ্ছে বন্দরটাকে নীল এবং শান্ত দেখায়, ঠিক আছে, হালকা বাতাস এবং ছোটো ছোটো ঢেউয়ের মাধ্যমে। এভরি সামার উই হ্যাড সাম হবি, দেখো কি বলা হচ্ছে, এভরি সামার প্রত্যেকটা গ্রীষ্মকালে উই হ্যাড আমাদের থাকতো, সাম হবি কিছু শখ থাকতো আমাদের, হবি মানে হচ্ছে শখ। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, দেখো এখানে কী বলা হচ্ছে, লাস্ট সামার, দ্য লাস্ট সামার মানে গত গ্রীষ্মকালে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম মানে ডিক এবং মিমি আসার আগে, এখানে আমরা প্রথমেই পড়েছি ইউনিট 1-এ যে বিফোর ডিক মিমি হচ্ছে তার পিসিয়া আন্ট ইস্তার, এরা কিন্তু মানে একটা ঘটনাচক্রের মাধ্যমে তাদের সঙ্গে রিইউনাইটেড হয়েছিল, ঠিক আছে, প্রথমে কিন্তু তার 3 জন ছিল। তো এখানে সেটাই বলা হচ্ছে যে গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি আমরা উন্মত্ত হয়ে পড়েছিলাম, ক্রেজি মানে হচ্ছে উন্মত্ত হয়ে পড়া বা পাগল হয়ে যাওয়া কোনো কিছু নিয়ে, অ্যাবাউট কাইটস মানে ঘুড়ি নিয়ে, অর্থাৎ গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে খুবই মেতে উঠেছিলাম। আর বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, এখানে কি বলা হয়েছে, আ বয় মানে একটি ছেলে, অন দ্য মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডের একটা ছেলে, শোড মানে দেখিয়েছিল বা শিখিয়েছিল, ক্লড অর্থাৎ ক্লডকে, হাউ টু মেক দেম কীভাবে সেগুলিকে তৈরি করতে হয়, অর্থাৎ এই যে ঘুড়ি কীভাবে তৈরি করতে হয় এই জিনিসটা ক্লডকে দেখিয়ে দিয়েছিল বা শিখিয়ে দিয়েছিল মেনল্যান্ডের একটা ছেলে। ব্যাক অন আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, তো কী বলা হয়েছে, ব্যাক অন আইল্যান্ড মানে ব্যাক অন আইল্যান্ড মানে আইল্যান্ড বলতে দ্বীপ, দ্বীপে ফিরে এসে উই মেড আমরা তৈরি করেছিলাম, প্লেন্টি মানে কি প্রচুর, অফ কাইটস মানে হচ্ছে ঘুড়ি, অর্থাৎ দ্বীপে ফিরে এসে আমরা প্রচুর কাইট বা ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, দেখো এখানে কি বলা হচ্ছে, ক্লড উড গো মানে ক্লড যেত, অ্যারাউন্ড টু দ্য আদার সাইড মানে হচ্ছে অন্যদিকে, অফ দ্য আইল্যান্ড মানে আইল্যান্ডের অন্যদিকে যেত, অ্যান্ড উই উড প্লে এবং আমরা খেলতাম, শিপরেকড ম্যারিনার্স, এখানে শিপরেকড বলতে জাহাজ ডুবি, আর ম্যারিনার্স মানে হচ্ছে নাবিক, অর্থাৎ জাহাজ ডুবি নাবিকের মতো, সিগন্যালিং টু ইচ আদার মানে একে অপরকে সিগন্যাল দিয়ে বা সংকেত দিয়ে, উইথ ইচ আদার উইথ কাইটস মানে হচ্ছে ঘুড়ির মাধ্যমে বা ঘুড়ি দিয়ে, অর্থাৎ আমরা ঘুড়ি দিয়ে, এখানে বলা হচ্ছে কি ক্লড মানে দ্বীপের এক প্রান্তে মানে অন্যদিকে যেত আর লেখিকা একদিকে থাকতো এবং তারা ঘুড়ি নিয়ে দুজনে খেলা করতো আর কি, একে অপরকে জাহাজডুবি নাবিকের মতো সংকেত পাঠাতো এই ঘুড়ির মাধ্যমে, ঠিক আছে, এই খেলাটা তারা খেলতো। এরপর দেখো, উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, তো উই হ্যাড আ কাইট মানে আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ যেটা ছিল, বিগ মানে হচ্ছে বড়, অ্যান্ড কাভার্ড এবং যেটা কভার করা ছিল বা যেটাকে ঢাকা ছিল আর কি, উইথ লাভলি রেড পেপার, লাভলি মানে কি সুন্দর বা চমৎকার, লাল কাগজে যেটা ঢাকা ছিল, লাল কাগজে তাদের একটা ঘুড়ি ছিল, ঠিক আছে, সুন্দর একটা বড় একটা ঘুড়ি ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হাফ মুন লাইট হাউস, ঠিক আছে, দেখো উই মানে কি আমরা পেস্টেড মানে পেস্ট করেছিলাম বা চিপকে দিয়েছিলাম, ঠিক আছে, বা আটকে দিয়েছিলাম, গোল্ড টিনসেল স্টার্স, গোল্ড বলতে এখানে সোনালি টিনসেল মানে চুমকি আর কি, স্টার্স মানে তারার মতো ছোটো ছোটো চুমকি, সেইগুলো আমরা এই ঘুড়িটার উপরে বসিয়ে দিয়েছিলাম, অল ওভার ইট মানে এটার সমস্ত জায়গায়, ইট বলতে এখানে ঘুড়িটার উপরে এগুলোকে বসিয়ে দিয়েছিলাম, অ্যান্ড হ্যাড রিটেন এবং লিখে দিয়েছিলাম সেই ঘুড়ির উপরে কি, আওয়ার ফুল নেম অন ইট আমাদের যে পুরো নাম সেটা আমরা এই ঘুড়িটার উপরে লিখে দিয়েছিলাম, কি লিখেছিলাম, ক্লড লিট, ঠিক আছে, অ্যান্ড ফিলিপা লিট, এখানে ফিলিপা লিট বলা হচ্ছে লেখিকার নিজের নাম ফিলিপা লিট, আর ক্লড লিট হচ্ছে তার ভাইয়ের নাম, ঠিক আছে, এই দুটো নাম তারা লিখে দিয়েছিল পুরো নাম, আর তাদের অ্যাড্রেসটা কি লিখেছিল, বিগ হাফ মুন লাইট হাউস, ঠিক আছে, এই বিগ হাফ মুন এই পুরো মানে কথাটা তারা সেই ঘুড়িটার উপরে লিখে দিয়েছিল এবং সেখানে মানে সোনালি চুমকি বসিয়ে দিয়েছিল, ঠিক আছে। এর পরের অংশ দেখো আমাদের কি রয়েছে, নেক্সট হচ্ছে, ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং,
তো ওয়ান ডে মানে হচ্ছে একদিন, দেয়ার ওয়াজ মানে ছিল আর কি, আর গ্র্যান্ড উইন্ড, গ্র্যান্ড বলতে এখানে চমৎকার, উইন্ড মানে বাতাস, চমৎকার বাতাস ছিল, ফর কাইট ফ্লাইং মানে ঘুড়ি ওড়ানোর জন্য একদিন বেশ ভালো বাতাস ছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। তো কী বলা হয়েছে, আই অ্যাম নট শিওর মানে শিওর মানে কি নিশ্চিত, আমি নিশ্চিত নয়, হাউ ইট হ্যাপেন্ড এটা কীভাবে ঘটেছিল, বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং কিন্তু যখন আই ওয়াজ ব্রিঙ্গিং মানে আমি আনছিলাম দ্য কাইট মানে ঘুড়িটাকে ফ্রম দ্য হাউস বাড়ির থেকে, মানে বাড়ির থেকে যখন আমি ঘুড়িটাকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড আমি হোঁচট খেয়ে গিয়েছিলাম, অ্যান্ড ফেল এবং পড়ে গিয়েছিলাম ওভার দ্য রক্স পাথরের উপরে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। দেখো এখানে কি বলা হচ্ছে, মাই এলবো, এলবো মানে হচ্ছে কি কনুই, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মানে ঘুড়িটার মধ্যে দিয়ে চলে গেল, অর্থাৎ মেকিং আ বিগ হোল, মেকিং মানে হচ্ছে তৈরি করে, বিগ মানে হচ্ছে বড়, আর হোল মানে হচ্ছে গর্ত বা ফুটো, একটা বড় ফুটো করে দিয়ে চলে গেল, অর্থাৎ কনুইটা ঘুড়িটার মধ্যে লেগে একটা বড় ফুটো হয়ে গিয়েছিল, যেহেতু হোঁচট খেয়ে তিনি পড়ে গিয়েছিলেন পাথরের ওপরে। এরপর দেখো, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তো কী বলা হচ্ছে, উই হ্যাড টু হারি, হারি মানে কি তাড়াতাড়ি করা, আমাদের তাড়াতাড়ি করতে হয়েছিল, টু ফিক্স দ্য কাইট ঘুড়িটাকে ঠিক করার জন্য, ফিক্স বলতে ঠিক করা, কি ঘুড়িটাকে ঠিক করার জন্য আমাদের তাড়াতাড়ি করতে হয়েছিল। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা, ইফ মানে কি যদি, উই ওয়ান্টেড যদি আমরা চাইতাম, টু সেন্ড ইট আপ এটাকে ওপরে তোলার জন্য বা ওড়ানোর জন্য, ওড়াতে আর কি, বিফোর দ্য উইন্ড ফেল মানে উইন্ড ফেল মানে বাতাস পড়ে যাওয়ার আগে বা বাতাস থেমে যাওয়ার আগে আমরা যদি এটাকে ওড়াতে চাইতাম, তাহলে আমাদের কী করতে হয়েছিল, তাড়াতাড়ি করতে হয়েছিল ঘুড়িটাকে ঠিক করার জন্য আর কি। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। তো এখানে কী বলা হচ্ছে দেখো, উই মানে আমরা, রাস্ট মানে ছুটে গেলাম, ইনটু দ্য লাইট হাউস সেই বাতিঘরে গেলাম ছুটে, টু গেট মানে হচ্ছে কি পাওয়ার জন্য, সাম পেপার কিছু কাগজ, কাগজ পাওয়ার জন্য আমরা সেই বাতিঘরে ছুটে গেলাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। তো দেখো এখানে কি বলা হচ্ছে, উই নিউ আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার সেখানে আর কোনো লাল কাগজ নেই। তাদের ঘুড়িটা কী ছিল, লাল রঙের ঘুড়ি ছিল, তাতে তাদের লাল কাগজের প্রয়োজন ছিল আর কি, কিন্তু তারা জানতো যে সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। তো দেখো, উই টুক দ্য ফার্স্ট থিং, আমরা টুক মানে কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম দ্য ফার্স্ট থিং মানে প্রথম জিনিসটা, দ্যাট কেম হ্যান্ডি যেটা হাতের কাছে আমরা পেয়েছিলাম, অর্থাৎ হাতের কাছে যেটা পেয়েছিলাম সেই জিনিসটা আমরা প্রথম নিলাম, সেটা কি, সেটা হচ্ছে অ্যান ওল্ড লেটার একটা পুরনো একটা চিঠি, লাইং অন দ্য বুক কেস যেটা পড়েছিল, লাইং মানে কি পড়েছিল কোথায়, বুক কেস মানে হচ্ছে বইয়ের যে তাক সেখানে পড়েছিল, ইন দ্য সিটিং রুম মানে বসার ঘরে বইয়ের তাকের ওপরে একটা পুরনো চিঠি পড়েছিল, সেটাই আমরা হাতের কাছে পেলাম এবং সেটাই নিলাম। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। দেখো, উই প্যাচড দ্য, এখানে প্যাচড বলতে কি তাপ্পি দেওয়া বা তালি দেওয়া, তো উই প্যাচড দ্য কাইট আপ আমরা সেই ঘুড়িটাকে তাপ্পি দিলাম, উইথ দ্য লেটার এই চিঠিটা দিয়ে, যে চিঠিটা তারা পেয়েছিল আর কি, আর সিট অন ইচ সাইড মানে এই যে ঘুড়িটার প্রত্যেকটা উভয় সাইডেই বা উভয় দিকে তারা এই লেটারটা দিয়ে তাপ্পি দিয়ে দিল, অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার এবং আগুনে এটাকে কী করলো তারা শুকিয়ে নিল, ড্রাই মানে কি শুকিয়ে নিল। উই স্টার্টেড আউট মানে আমরা শুরু করলাম আর কি, সেই ঘুড়িটা ওড়াতে আমরা শুরু করলো তারা, অ্যান্ড হাফ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড। দেখো এখানে কী বলা হচ্ছে, উই স্টার্টেড আউট আমরা আবার সেই ঘুড়িটা ওড়াতে শুরু করলাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড এবং ঘুড়িটা কী হলো, একটা পাখির মতো উপরে উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। তো কী বলা হচ্ছে, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস মানে কি খুব চমৎকার আর কি, তো বাতাস ছিল খুব চমৎকার বা খুব ভালো বাতাস ছিল, অ্যান্ড ইট সোর্ড এবং এটা ভাসতে লাগলো, সোর্ড মানে কি ভাষা, এবং ঘুড়িটা উপরে ভাসতে লাগলো। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। কী বলা হয়েছে, অল অ্যাট ওয়ান্স মানে হঠাৎ করে, স্ন্যাপ বলতে কি ছিঁড়ে গেল বা কেটে গেল, কী কেটে গেল, ঘুড়ির যে সুতো সেটা কেটে গেল হঠাৎ করে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড এবং ক্লড ছিল স্ট্যান্ডিং মানে কি দাঁড়িয়ে, উইথ আ বিট অফ কর্ড মানে হচ্ছে এক টুকরো সুতো, ইন হিজ হ্যান্ড তার হাতের করে ধরে নিয়ে সে দাঁড়িয়েছিল, লুকিং ফুলিশ মানে বোকার মতো।
ঠিক আছে, বোকার মতো এক টুকরো সুতো ধরে সে দাঁড়িয়েছিল, যেহেতু ঘুড়িটা কেটে উড়তে চলে গিয়েছিল। এরপর দেখো আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। তো কী হলো, আওয়ার কাইট মানে আমাদের ঘুড়িটা হ্যাড সেলড অ্যাওয়ে মানে ভাসতে চলে গেল কোথায়, সেল দেওয়া বলতে ভাসতে চলে যাওয়া, ঠিক আছে, ওপরে মানে আকাশে ভাসতে চলে গিয়েছিল আর কি বাতাসে। ওভার টু দ্য মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডের দিকে ঘুড়িটা ভাসতে চলে গেল। এটা আমরা ইউনিট 2 পড়লাম। ইউনিট 2তে দেখো আমাদের প্রথমে ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে, কী দেওয়া আছে, টিন সেল। টিন সেল মানে কি, স্ট্রিপস অফ শাইনি ম্যাটেরিয়াল ইউজড ফর ডেকোরেশন। ডেকোরেশন মানে কি, সাজসজ্জা বা সাজানোর কাজে। তো সাজানোর জন্য এক ধরনের ম্যাটেরিয়ালস, একটা উপাদান আর কি, ঠিক আছে, যেটা ব্যবহার করা হয় চকচকে, শাইনি মানে চকচকে এবং ছোটো ছোটো চুমকির মতো আর কি, সেগুলোকে বলা হয় টিন সেল। তো এরপর আমাদের দেওয়া আছে কি, কম্প্রিহেনশন এক্সারসাইজ। এই কম্প্রিহেনশন এক্সারসাইজগুলোকে আমরা প্রথমে সলভ করে নেব, তারপর ইউনিট 2 যেটা দেওয়া আছে সেটা আমরা করব। এখানে প্রথমে নাম্বার 4 দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তর বেছে নিয়ে আমাদের লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, অর্থাৎ ইন সামার মানে গ্রীষ্মকালে বিগ হাফ মুন সবসময় কেমন থাকে, লাভলি, ইন আনপ্লিজেন্ট, বোরিং না ডাল, সবসময় কী থাকে, লাভলি মানে চমৎকার থাকে, সুন্দর থাকে। তো আমাদের অপশান এ এক সঠিক উত্তর হবে। নাম্বার বিটাতে কী দেওয়া আছে, ব্যাক অন আইল্যান্ড মানে আইল্যান্ডে ফিরে এসে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার মেড প্লেন্টি অফ, অর্থাৎ আইল্যান্ডে ফিরে এসে, দ্বীপে ফিরে এসে ক্লড এবং লেখিকা মানে প্রচুর বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন তারা, পাপেটস, মাস্ক, কাইটস, এনভেলপস। তারা কাইটস মানে কি ঘুরিয়ে বানিয়েছিল। তো অপশান 3 সঠিক হবে। তারপর হবে হচ্ছে আমাদের নাম্বার সি এরটা, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ আ। তো ঘুড়িটা প্যাচড মানে হচ্ছে তাপি দেওয়া হয়েছিল কি দিয়ে, নিউজ পেপার, লেটার, এনভেলপ মানে কার্ড। তো সঠিক উত্তর হবে কি, লেটার। তারা একটা লেটার পেয়েছিল, ঠিক আছে, চিঠি দিয়ে সেই ঘুড়িটাকে তারা তাপি দিয়েছিল। নেক্সট হচ্ছে 5 নম্বরে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলোকে আমাদের এই বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে বা সম্পূর্ণ করতে হবে। এখানে নাম্বার এতে বা 1 নম্বরে দেখে কী দেওয়া আছে, আ বয় অন দ্য মেনল্যান্ড সোড মানে একটা ছেলে, মেনল্যান্ডের একটা ছেলে সোড মানে দেখিয়েছিল, কী দেখিয়েছিল, ক্লডকে যে কীভাবে ঘুড়ি বানাতে হয় সেটা দেখিয়েছিল। তো আমরা এখানে কী লিখবো, দেখো আ বয় অন দ্য মেনল্যান্ড সোড ক্লড হাউ টু মেক দ্য কাইট, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি জাস্ট, ঠিক আছে, আমি তোমাদের এগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখো কী লিখবো আমরা, এই যে ক্লড হাউ টু মেক, এখানে সিটা আমাদের ছোটো হাতে লিখতে হবে, ঠিক আছে, সিটা ছোটো হাতের হবে, ওকে। তো এই লাইনটা আমাদের লিখতে হবে এখানে। এরপরের অংশটা দেখো আমরা লিখলাম। তো কী লিখবো, আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস মানে হচ্ছে একটা ছেলে, মেনল্যান্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল কীভাবে ঘুড়ি বানাতে হয়। নাম্বার 2 কী দেওয়া আছে, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য নেরেটর পেস্টেড মানে হচ্ছে কাইট বা ঘুড়ির ওপরে ক্লড এবং লেখিকা কি পেস্ট করেছিল বা কি আটকে দিয়েছিল, ছোটো ছোটো সেই চুমকি আটকে দিয়েছিল, গোল্ড টিনসেল স্টার্স। তো সেটা লিখতে হবে। তো আমরা লিখবো গোল্ড টিনসেল স্টার্স, ঠিক আছে, গোল্ড টিনসেল স্টার্স, এই সেই চুমকিগুলো সেখানে বসিয়ে দিয়েছিল। নাম্বার 3 ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ মানে ক্লড দাঁড়িয়ে ছিল, কীভাবে দাঁড়িয়ে ছিল, ক্লজ ওয়ার স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। তো লিখবো আ বিট অফ বিআইটি বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, ঠিক আছে, ইন হিজ হ্যান্ড। তারপর কি লুকিং ফুলিশ, এটা আমরা লিখতে পারি বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, ঠিক আছে, এই সম্পূর্ণ আমরা লিখে দেবো বিট অফ কর্ড, ঠিক আছে, ইন হিজ হ্যান্ড, এবার কমা দিয়ে লুকিং ফুলিশ, LOO লুকিং ফুলিশ, ঠিক আছে। এগুলো তোমাদের বইয়ে রয়েছে, যেটা আমরা পড়লাম ইউনিট 2, সেখান থেকে তোমরা দেখে কিন্তু লিখে দেবে, ঠিক আছে। তারপর নাম্বার 6 দেওয়া আছে, দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই চার্টটাকে সম্পূর্ণ করতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে রিজন মানে কারণটা লিখতে হবে। 1 নম্বরে কী দেওয়া আছে, দেখো দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, অর্থাৎ লেখিকার যে কোন সেটা কী হয়েছিল, ঘুড়িটার মধ্যে দিয়ে চলে গিয়েছিল। এরপর কী হয়েছিল, ঘুড়িটার মধ্যে একটা বড় ফুটো হয়ে গিয়েছিল, মেকিং আ বিগ হোল। তো আমরা এখানে লিখবো, দেখো মেকিং আ বিগ হোল, দ্য ন্যারেটার মানে কোনোটা ঘুড়ির মধ্যে চলে গিয়েছিল, কারণটা লিখতে হবে। কারণটা আমরা এফেক্ট লিখলে হবে না, কারণটা কি, কারণটা হচ্ছে কি, দ্য ন্যারেটার ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। লেখিকা হচ্ছে মানে হোঁচট খেয়েছিলেন, ঠিক আছে, এবং কী হয়েছিল, তিনি পাথরের উপর পড়ে গিয়েছিলেন। তো এইটা আমাদের এখানে লিখতে হবে, ওকে। পরেরটা হচ্ছে আমাদের দেখো কী দেওয়া আছে নাম্বার বিতে, এখানে বলা হচ্ছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার
হারিড টু ফিক্স দ্য কাইট। ক্লড এবং ন্যারেটরকে মানে তাড়াতাড়ি করতে হয়েছিল হচ্ছে ঘুড়িটাকে ঠিক করার জন্য। এর কারণটা কি? কারণটা হচ্ছে কি বাতাস পড়ে যেতে পারে, বাতাস চলে যেতে পারে। তো দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, মানে তো তারা চেয়েছিল ঘুড়িটাকে ওড়াতে মানে বাতাস পড়ে যাওয়ার আগে। ঠিক আছে, বই থেকে দেখে তোমরা কিন্তু ওগুলো লিখে দেবে। ঠিক আছে, তো আমরা এখানে এটা লিখলাম। এরপরেরটা যেটা আমাদের রয়েছে নাম্বার হচ্ছে সিতে, দ্য কাইট সোড, মানে হচ্ছে ঘুড়িটা ভাসছিল। কারণটা কি? কারণ ছিল কি বাতাস ছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এটা লিখতে হবে। ঠিক আছে, মানে খুব সুন্দর বাতাস ছিল। দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, মানে ঘুড়ি ওড়ানোর জন্য একটা খুব সুন্দর বা চমৎকার বাতাস ছিল। এটা আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, এগুলো সব তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, মানে টেক্সটের মধ্যেই, সেখান থেকে তোমাদের লিখতে হবে দেখে দেখে। এরপর আমরা ইউনিট 3 যেটা দেওয়া আছে সেটা পড়বো। ঠিক আছে, রিড দ্য ফলোয়িং। চলো আমরা নিচের দেওয়া পড়বো। তো এখানে আমাদের ইউনিট 3তে প্রথমে কী দেওয়া আছে দেখো, আ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার। তো কী বলা হয়েছে? আ মান্থ মানে হচ্ছে এক মাস, লেটার লেটার মানে হচ্ছে কি পরে, এ লেটার দেখো লেটার মানে হচ্ছে কিন্তু চিঠি, LETTER, লেটার মানে হচ্ছে চিঠি, আর LATER লেটার, লেটার বলতে কি পরে বা পরবর্তীকালে। তো এক মাস পরে একটা চিঠি কে মানে এসেছিল ফর ফাদার মানে বাবার জন্য, অর্থাৎ বাবার কাছে এক মাস পর একটা চিঠি এসেছিলো। কোন এক মাস পর? মানে হচ্ছে দেখো তাদের যে ঘুড়িটা কেটে চলে গিয়েছিল, উঠতে চলে গিয়েছিল, সেই ঘুড়িটা কেটে যাওয়ার এক মাস পর তার বাবার কাছে একটা চিঠি এসেছিলো। After he finished reading it, his eyes looked as if he had been crying. তো কী বলা হয়েছে? আফটার হি ফিনিশড রিডিং ইট বলতে এখানে চিঠিটা। তো আফটার মানে কি পরে, হি ফিনিশড তিনি শেষ করেছিলেন বা শেষ করার পরে, রিডিং ইট মানে পড়ে শেষ করার পরে, তো তিনি এই চিঠিটা পড়ে শেষ করার পরে হিজ আইজ লুকড তার চোখগুলিকে দেখাচ্ছিল অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন ক্রাইং যেন তিনি কাঁদছেন। Do you want to know what became of your kite? তো এখানে লেখিকার বাবা বলছেন কি, ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও, হোয়াট বিকেম কি হয়েছিল, অফ ইউর কাইটস তোমাদের ঘুড়িটার, তোমাদের যে ঘুড়িটা কেটে চলে গিয়েছিল, ঠিক আছে, ভাসতে ভাসতে সেই ঘুড়িটার কি হয়েছিল সেটা কি তোমরা জানতে চাও? হি সেড তিনি বললেন, অর্থাৎ তার বাবা বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তো দেখো দেন তারপর হি স্যাট ডাউন তিনি বসে পড়লেন, বিসাইড আস আমাদের পাশে, অ্যান্ড টোল্ড আস এবং আমাদেরকে বললেন দ্য হোল স্টোরি সম্পূর্ণ গল্পটা, হোল মানে কি সম্পূর্ণ বা পুরো, স্টোরি মানে গল্প, পুরো গল্পটা আমাদের বললেন। দেখো গল্পটা কীরকম, ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। গল্পটা এবার বলছেন লেখিকার বাবা, যে লেখিকাই বলছেন আর কি, ঠিক আছে, আমাদেরকে লেখিকার বাবা যেটা বলেছেন সেটাই আমাদেরকে বলছেন কি, ফাদার হ্যাড মানে বাবার ছিল, আ ব্রাদার একটা ভাই, বাবার একটা ভাই ছিল, অ্যান্ড আ সিস্টার এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তো হি হ্যাড কোয়ারেল তিনি ঝগড়া করেছিলেন, উইথ হিজ ব্রাদার তার ভাইয়ের সঙ্গে, অ্যান্ড লেফট হোম এবং বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি, and when he went back he found his brother had died and he couldn't find his sister. তো দেখো ইয়ার্স আফটারওয়ার্ড মানে হচ্ছে অনেক বছর পরে, হি ফেল্ট সরি তিনি দুঃখ পেয়েছিলেন। কে দুঃখ পেয়েছিলেন? লেখিকার বাবা দুঃখ পেয়েছিলেন, যেহেতু তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে চলে এসেছিলেন, ঠিক আছে। অ্যান্ড ওয়েন এবং যখন হি ওয়েন্ট ব্যাক তিনি ফিরে গিয়েছিলেন, আবার যখন তিনি বাড়িতে ফিরে গিয়েছিলেন, হি ফাউন্ড তিনি দেখেছিলেন, হিজ ব্রাদার তার ভাই হ্যাড ডায়েড মারা গিয়েছিল, অ্যান্ড হি কুডেন্ট ফাইন্ড হিজ সিস্টার এবং তিনি তার বোনকে আর খুঁজে পাননি, ঠিক আছে। তো এরপরে কি হয়েছিল, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট ইস্তার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ঠিক আছে। তো দেখো আগের অংশটুকু যেটা আমরা পড়লাম এটা তো তার বাবা তার ঘটনাটা বললেন কি হয়েছিল, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমাদের এখনকার কথা, এবার বলা হচ্ছে কি বলা হচ্ছে, দ্য লেটার মানে চিঠিটা, ফাদার হ্যাড জাস্ট রিসিভড মানে যে চিঠিটা বাবা এইমাত্র পেয়েছিলেন, ঠিক আছে, ওয়াজ সেটা ছিল কার, ফ্রম হিজ সিস্টার তার বোনের চিঠি, ঠিক আছে, যে বোনকে তিনি আর খুঁজে পাননি, ঠিক আছে, এবং তার ভাই মারা গিয়েছিল এবং বোনকে তিনি আর খুঁজে পাননি। তো এখন যে চিঠিটা তিনি তার হাতে রয়েছে এবং তিনি যেটা পড়লেন আর কি, ঠিক আছে, এবং তার খুব দুঃখী মনে হচ্ছিল, যেমন তিনি কাঁদছিলেন আর কি। তো চিঠিটা হচ্ছে তার বোনের কাছ থেকে লেখা একটা চিঠি, তার বোনের নাম হচ্ছে কি এস্থার, ঠিক আছে, আন্ট এস্থার মানে এস্থার পিসি, মাদার অফ ডিক অ্যান্ড মিমি যে হচ্ছে কি ডিক এবং মিমির মা, ডিক এবং মিমির মাকে এই এস্থার, ঠিক আছে, আন্ট এস্থার হচ্ছে ডিক এবং মিমির মা। তো তিনি এই চিঠিটা লিখেছিলেন কাকে, লেখিকার বাবাকে। সি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড।
তো সি ওয়াজ তিনি ছিলেন উইডো মানে হচ্ছে একজন বিধবা ছিলেন, তিনি আমি মারা গেছেন। ওকে, হু লিভড যিনি থাকতেন বা বাস করতেন হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মানে হচ্ছে ইনল্যান্ড বলতে কি এখানে ল্যান্ড, মানে যে মূল যে ভূখণ্ড সেই মূল ভূখণ্ডের ভিতরে তিনি থাকতেন, শত শত মাইল ভিতরে থাকতেন। ওকে, ওয়ান ডে ওয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। দেখো ওয়ান ডে মানে একদিন, ওয়েন যখন, ডিক অ্যান্ড মিমি ডিক এবং মিমি ওয়ার আউট মানে বাইরে ছিল আর কি, ইন দ্য উডস মানে হচ্ছে বনের মধ্যে, ঠিক আছে, বনের মধ্যে যখন তারা ছিল, দে ডিসকভার তারা আবিষ্কার করেছিল বা দেখতে পেয়েছিল দ্য কাইট মানে ঘুড়িটিকে, কোন ঘুড়িটিকে, যে ঘুড়িটা হচ্ছে কেটে গিয়ে ভাসতে ভাসতে চলে গিয়েছিল, সেই ঘুড়িটাকে তারা দেখতে পেয়েছিল কি, ডিক আর মিমি অন দ্য টপ অফ আ ট্রি একটা গাছের ওপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম এবং এটা তারা বাড়িতে নিয়ে গিয়েছিল। ক্যারিড মানে হচ্ছে বই নিয়ে যাও, তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার সি টার্ন পেল। তো দেখো ওয়েন মানে কি যখন, দেয়ার মাদার তাদের মা বলতে এই ডিক আর মিমির মা, মানে দেখেছিল যখন তাদের মা দেখলো দ্য কাইট মানে ঘুড়িটিকে, প্যাস্ট উইথ দ্য লেটার মানে চিঠি দিয়ে তাপিয়ে দেওয়া সেই ঘুড়িটাকে যখন তিনি দেখলেন আর কি, ডিক আর মিমির মা, সি টার্ন পেল তিনি বিবর্ণ হয়ে পড়লেন, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল আর কি। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ফাদার। তো দেখো ইট ওয়াজ দ্য ভেরি লেটার মানে এটা ছিল সেই চিঠি, সি হ্যাড ওয়ান্স রিটেন যেটা তিনি একসময় লিখেছিলেন, টু হার ব্রাদার তার ভাইকে, তার ভাই বলতে এখানে লেখিকার বাবাকে, ঠিক আছে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। তো দেখো এখানে ফিলিপ্পা লিট আর ক্লড লিট, ফিলিপ্পা লিট হচ্ছে কার নাম, ফিলিপ্পা লিট হচ্ছে লেখিকার নাম, আর ক্লড লিট হচ্ছে লেখিকার ভাইয়ের নাম। কিন্তু আবার এখানে দেখো ফিলিপ্পা হচ্ছে কি, এই ফিলিপ্পা হচ্ছে লেখিকার বাবার মানে হচ্ছে মা, ঠিক আছে, এবং এই আন্ট যে ইস্তার তার হচ্ছে মা, আর এই যে ক্লড হচ্ছে তাদের বাবার নাম, ঠিক আছে, আন্ট ইস্তারের বাবার নাম। এরপর দেখো সি নিউ হু উই মাস্ট বি, সি নিউ তিনি জানতে পারলেন যে হু উই মাস্ট বি আমরা কে হতে পারি, অর্থাৎ এই যে ফিলিপ্পা লিট আর ক্লড লিট যারা ঘুড়ির উপরে তারা লিখে দিয়েছিল এবং অ্যাড্রেস লিখে দিয়েছিল বিঘাপ মুন লাইট হাউস, ঠিক আছে। তো সেটা দেখার পর এই আন্ট ইস্তার বুঝতে পেরেছিলেন যে এই ফিলিপ্পা লিট আর ক্লড লিট কে হতে পারে, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিঘাপ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। তো দেখো সুতরাং সি স্যাট ডাউন তিনি বসে পড়লেন, অ্যান্ড রোড এবং লিখলেন, টু বিঘাপ মুনের অ্যাড্রেসটা লেখা ছিল সেই হচ্ছে ঘুড়ির ওপরে, তো সেই বিঘাপ মুনে তিনি একটা চিঠি লিখলেন, কে চিঠি লিখলেন, আন্ট ইস্তার, ঠিক আছে। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার এবং বাবা তার চিঠিটাকে রিসিভ করলেন বা পেলেন। নেক্সট ডে পরের দিন ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তো দেখো এখানে কী বলা হচ্ছে, নেক্সট ডে পরের দিন, ফাদার মানে কি বাবা, ওয়েন্ট মানে হচ্ছে গেলেন, অ্যান্ড ব্রট এবং নিয়ে আসলেন, আন্ট ইস্তার অর্থাৎ আন্ট ইস্তার মানে ইস্তার পিসিকে, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি এবং ডিক আর মিমিকে উইথ হিম তার সঙ্গে, অর্থাৎ চিঠিটা যেদিনকে পেলেন তারপর দিন তিনি গেলেন, লেখিকার বাবা গেলেন এবং তিনি কী করলেন, এই আন্ট ইস্তার এবং ডিক আর মিমিকে তিনি নিয়ে আসলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তো দে হ্যাভ বিন হেয়ার মানে তখন থেকে তারা, দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স অর্থাৎ তখন থেকে তারা এখানেই রয়েছে, এখানে বলতে কি এই বিঘাপ মুন আইল্যান্ডে। আন্ট ইস্তার ইজ আর ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। তো দেখো আন্ট ইস্তার মানে ইস্তার পিসি, ইজ আর ডিয়ার মানে হচ্ছে একটা প্রিয় বা খুবই একটা প্রিয় একটা মানুষ, ঠিক আছে। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি এবং ডিক এবং মিমি আর টু জলি মানে এতটাই হাসি খুশি, জলি বলতে কি হাসি খুশি থাকে আর কি, ফর ওয়ার্ডস যেটা কথায় বা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর দেখো বাট দ্য মোস্ট অফ ইট অল ইজ হোয়াট ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। তো বাট মানে কি কিন্তু, দ্য বেস্ট অফ ইট অল কিন্তু এই সব কিছুর থেকে যেটা বড় ব্যাপার, যে সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে কি, ইজ দ্যাট যে উই হ্যাভ আমাদেরও আছে রিলেশনস নাও এখন আমাদেরও রিলেশনস মানে কি আত্মীয় স্বজন আছে, অর্থাৎ এখানে আন্ট পিসি মানে আন্ট ইস্তার তো ইস্তার পিসি এটা যেটা তো খুবই প্রিয় আর কি, ডিক অ্যান্ড মিমি খুবই হাসি খুশি থাকে আর কি, যেটা কথায় প্রকাশ করা যায় না। কিন্তু এর থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে লেখিকা কী বলছেন, এখন তাদেরও হচ্ছে আত্মীয় স্বজন রয়েছে, যেটা আগে ছিল না।
তো এই হচ্ছে আমাদের গল্পটা পুরোটা পড়লাম, 3টি ইউনিট আমরা পড়লাম, যেখানে হচ্ছে লেখিকার মানে যে আত্মীয় স্বজন তাদেরকে পুরো মানে কিছু ঘটনার মাধ্যমে তারা আবার ফিরে পেয়েছিলেন সেটা এখানে বর্ণনা করা হয়েছে। ওকে, তো এখানে দেখো প্রথমে আমাদের একটা শব্দ এখানে দেওয়া আছে জলি। জলি মানে কি হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, অর্থাৎ হাসি খুশি থাকা আর কি, সেটাকে বলা হয় জলি। এরপরে হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস। তো কম্প্রিহেনশন এক্সারসাইজের 7 নম্বর জায়গায় দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার এতে দেওয়া আছে আর লেটার কেম ফর ফাদার আফটার একটা চিঠি এসেছিল বাবার কাছে কতদিন পরে, আর ডে, উইক, ফোর্টনাইট আর মান্থ, এক মাস পরে, মান্থ 1 মাস পরে ঘড়িটা কেটে যাওয়ার 1 মাস পরে বাবার কাছে, লেখিকার বাবার কাছে একটা চিঠি এসেছিল, তো এটা কী হবে, এ মান্থ হবে, অপশান 4-এরটা। নাম্বার বি এর প্রশ্ন দেখো, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার, সিস্টার, আন্ট অর আঙ্কেল। তো ফাদার লেফট মানে বাবা বাড়ি ছেড়ে চলে এসেছিলেন আফটার কোয়ারেলিং উইথ হিজ, তার মানে কার সঙ্গে ঝগড়া করে চলে এসেছিলেন, তার ভাইয়ের সঙ্গে। তো অপশান একটা সঠিক উত্তর হবে, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে চলে এসেছিলেন, ঠিক আছে। নাম্বার সিতে দেওয়া আছে কি, ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ রুফ, ট্রি, লাইট হাউস অর লাইট পোস্ট। তো কী বলা হচ্ছে, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ আ, ডিক এবং মিমি এই ঘুড়িটাকে পেয়েছিল, কোথায় পেয়েছিল, একটা গাছের ওপরে, ট্রি মানে হচ্ছে গাছ, তো একটা গাছের ওপরে পেয়েছিল, এটা আমাদের সঠিক উত্তর হবে অপশান 2-এরটা, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর যে এক্সারসাইজ এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে আমাদের তথ্য নিয়ে এই চার্টটিকে পূরণ করতে হবে। কী দেওয়া আছে, পার্সন হু সেন্ট দ্য লেটার, মানে চিঠিটা পাঠিয়েছিলেন, কে চিঠিটা পাঠিয়েছিলেন, আন্ট ইস্থার চিঠি পাঠিয়েছিলেন লেখিকার বাবাকে, তো আমরা এখানে লিখবো আন্ট ইস্থার, ঠিক আছে, AUNT, আন্ট ইস্থার। ওকে, তো এখানে আন্ট ইস্থার আমরা লিখবো, ইস্থার স্পেলিংটা তো আমরা এখান থেকে আবার দেখে নাও, তাহলে আমাদের এটা দেখো ESTHER এটা লিখতে হবে, ঠিক আছে, আন্ট ইস্থার। তো আমরা এখানটা লিখছি দেখো আন্ট ইস্থার, ESTHER। ওকে, পরের প্রশ্ন দেখো আমাদের কী দেওয়া আছে, নাম্বার বিতে নেম অফ আন্ট ইস্থার্স মাদার। আন্ট ইস্থার্সের মাদার বা মায়ের নাম কি, আন্ট ইস্থার মায়ের নাম হচ্ছে কি ফিলিপ্পা, ঠিক আছে। তো আমরা এখানে দেখো লিখবো ফিলিপ্পা, PA, ঠিক আছে, ফিলিপ্পা। আর বাবার নাম হচ্ছে কি ক্লড। ওকে, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে হচ্ছে লেখিকার যে পরিবারের কতজন সদস্য রয়েছে, 6 জন রয়েছে, লেখিকার তার ভাই, বাবা, ক্লড, ডিক, মিমি আর হচ্ছে আন্ট ইস্থার। তো এখানে কজন হচ্ছে 6, ঠিক আছে, আমরা লিখবো 6 বা 6 মেম্বার্স আমরা লিখতে পারি, 6 মেম্বার্স, ঠিক আছে, 6 জন মেম্বার রয়েছে। তারপর হচ্ছে নাম্বার 9 দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার 1 দেওয়া আছে দেখো, হোয়াট ডিড ফাদার ফাইন্ড ওয়েন উই ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটার ওয়ার্ড। অর্থাৎ বাবা মানে অনেক বছর পরে যখন বাড়ি ফিরে গিয়েছিলেন তখন তিনি কী দেখেছিলেন, তখন তিনি দেখেছিলেন তার ভাই মারা গেছেন এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। তো এটা আমাদের লিখতে হবে। দেখো আমরা অ্যান্সারটা এখানে লিখব, কি লিখব, ফাদার ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, মানে বাবা দেখেছেন যে তার ভাই মারা গেছেন, অ্যান্ড হি কুডেন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার হচ্ছে বোনকে খুঁজে পাননি। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর, নাম্বার এ, ঠিক আছে, এর দাগের প্রশ্নের উত্তর এটা। তারপর হচ্ছে নাম্বার বিতে যেটা দেওয়া আছে, হোয়ার ডিড আন্ট এস্থার লিভ। আন্ট এস্থার কোথায় বাস করতেন, আন্ট এস্থার হচ্ছে মেলল্যান্ডের শত মাইল ভেতরে থাকতেন, ঠিক আছে, ইনল্যান্ডের আর কি। তো আমরা এখানে আনসার লিখবো আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মানে ইস্তার কাকিমা বা ইস্তার পিসি হচ্ছে শত মাইল ভিতরে থাকতো মূল ভূখণ্ডের আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উত্তর লিখব। তারপর দেখো নাম্বার সিতে আমাদের কি প্রশ্ন দেওয়া আছে, হোয়াই ডিড আন্ট ইস্তার রান পেল। আন্ট ইস্তার কেন মানে বিবর্ণ হয়ে গিয়েছিলেন, কারণ তিনি যে চিঠিটা দেখতে পেয়েছিলেন ঘুড়িতে তাপ্পি দেওয়া ছিল, সেটা তিনিই লিখেছিলেন, সেই চিঠিটা কাকে লিখেছিলেন, তার ভাইকে লিখেছিলেন, ঠিক আছে, এক সময়। তো তার জন্য তার মুখটা বিবর্ণ হয়ে গিয়েছিল। তো আমরা লিখবো আন্ট ইস্তার টার্নড পেল সিং দ্য লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার টাক অন দ্য কাইট। তা ঘুড়িতে লেগে থাকা যে চিঠিটা, সেই চিঠিটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন, সেটা দেখে তার মানে তিনি বিবর্ণ হয়ে গিয়েছিলেন, তার মুখটা ফ্যাকাসে হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এইটা আমরা এখানে আনসার লিখলাম নাম্বার সি এর প্রশ্নের উত্তরটা। তারপর আমাদের যেটা রয়েছে গ্রামার দেওয়া আছে, গ্রামার ইন ইউজ।
ওকে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সে নিজের বাক্যগুলিকে আমাদের একবার পড়তে এখানে বলা হচ্ছে, তারপরে আমাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে সেগুলো আমরা করব। দেখো বাক্যগুলিকে আমরা একবার করে পড়ে নেব। কী দেওয়া আছে, হোয়াই হ্যাডেন্ট উই, তারপর হচ্ছে নাম্বার 2, ওয়াজ ইট বিকজ উই লিভড ইন অ্যান আইল্যান্ড। তো এখানে দেখো ইন সেন্টেন্স 1 এক নম্বর যে সেন্টেন্স, এই যে এক নম্বর সেন্টেন্স, এখানে দ্য কোশ্চেন ইজ ফর্মড বাই ইউজিং দ্য WH ওয়ার্ড হোয়াই। এখানে এই যে এটা কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে, এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। এখানে এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে, হোয়াই দিয়ে। ইন সেন্টেন্স 2 দ্য কোশ্চেন ইজ ফর্মড বাই ইউজিং দ্য ওয়াজ। এখানে এই বাক্যটা এটাও হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ বাক্য, এখানে এটা শুরু হয়েছে কি দিয়ে, ওয়াজ দিয়ে, ঠিক আছে। ওয়াজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন্স দ্যাট আর ফর্মড বাই ইউজিং দ্য WH ওয়ার্ডস লাইক হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হুজ, হোম, হাউ আর কল্ড WH ওয়ার্ডস। তো মনে রাখবে যে সমস্ত প্রশ্ন যেগুলো হচ্ছে এই যে হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হুজ, হোম, হাউ এগুলো দিয়ে শুরু হয় আর কি, যে প্রশ্নগুলো সেগুলো বলা হয় কি WH ওয়ার্ডস, ঠিক আছে। এগুলো বলা হয় WH ওয়ার্ডস। তাহলে এই যে প্রথম যে আমাদের WH কোশ্চেন, এটা কি WH কোশ্চেন বলা হয়। তো আমাদের প্রথম যে এই যে বাক্যটা রয়েছে এটা হচ্ছে আমাদের কি WH কোশ্চেন আমরা বলবো এটাকে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, কোশ্চেন দ্যাট আর ফর্মড বাই ইউজিং ভার্বস আর কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং যে সমস্ত মানে প্রশ্নগুলো হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন এই বাক্যটা, এগুলোকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, বা প্রশ্নবোধক একটি বাক্য। ওটাও আগেরটাও আমাদের প্রশ্নবোধক বাক্য, এগুলোকে আমরা WH কোশ্চেন বলবো এবং এটাকে বলবো সিম্পল কোশ্চেন বা ইন্টারোগেটিভ কোশ্চেন। এবার দেখো, নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিজের বাক্যগুলিকে আরেকবার পড়তে বলা হয়, যেখানে দেওয়া হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, ডু ইউ রিড ইন ক্লাস 10, ক্যান ইউ কাম টু মাই হাউস টুমোরো। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখো, দ্য কোশ্চেন নাম্বার 1 and 2 ক্যান নট হ্যাভ ইয়েস অর নো অ্যাজ আনসার। তো এই 1 নম্বর আর 2 নম্বর যে মানে প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু শুধুমাত্র ইয়েস বা নো বলে দিতে পারবো না, এগুলোর একটা প্রপার আনসার আমাদের লিখতে হবে। যেমন কি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, আমরা কি ইয়েস নো বলতে পারবো, না বলতে পারবো না, কি বলবো, মাই নেম ইজ দিস, আমার যেটা নাম সেটা বলতে হবে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, আই অ্যাম 11 ইয়ার 12, যা আমার বয়স সেটা বলতে হবে। কিন্তু দেখো এখানে বলা হচ্ছে দ্য কোশ্চেন নাম্বার 3 and 4 এখানে উইল হ্যাভ ইয়েস অর নো অ্যাজ আনসার। এখানে আমরা ইয়েস অথবা নো বলেই কিন্তু উত্তরটা দিতে পারবো। কি না দেখো, ডু ইউ রিড ইন ক্লাস 10, তুমি কি ক্লাস 10-এ পড়ো, যদি ইয়েস হয় বলবো কি ইয়েস, না হলে বলবো নো, বাস। ইয়েস আর নো দিয়ে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে পারবো বা বলতে পারবো। দেখো কোশ্চেন দ্যাট আর ডু নট হ্যাভ ইয়েস অর নো অ্যাজ আনসার্স আর কল্ড ইনফরমেশান কোশ্চেন্স। অর্থাৎ যে প্রশ্নগুলোর উত্তর আমরা শুধুমাত্র ইয়েস বা নো দিয়ে বলতে পারবো না বা লিখতে পারবো না, সেগুলোকে আমরা কী বলবো, ইনফরমেশান কোশ্চেন্স। অর্থাৎ এই WH কোশ্চেনগুলোই হচ্ছে আমাদের কিন্তু ইনফরমেশান কোশ্চেন। যদি আমাদের পরীক্ষায় কোনো একটা বাক্য দিয়ে বলা হয় যে এটাকে ইনফরমেশান কোশ্চেনে এটাকে তৈরি করবো, সেক্ষেত্রে আমরা কী করবো, এই WH কোশ্চেন তৈরি করবো, ঠিক আছে। এই যে এই শব্দগুলো দিয়ে আমরা করতে হবে, WH ওয়ার্ডগুলো দিয়ে, এখানে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই সমস্ত ওয়ার্ড দিয়ে আমাদের প্রশ্নটাকে লিখতে হবে, ঠিক আছে। আর দেখো কোশ্চেন দ্যাট হ্যাভ ইয়েস অর নো অ্যাজ আনসার আর কল্ড সিম্পল কোশ্চেন। এবং যে সমস্ত যে কোশ্চেন যেগুলোকে আমরা শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে আনসার লিখতে পারি বা আনসার দিতে পারি, সেগুলোকে আমরা কী বলবো, সিম্পল কোশ্চেন, ঠিক আছে, বা সিম্পল কোশ্চেন বা হচ্ছে ইয়েস নো কোশ্চেনও বলতে পারি। যেমন হচ্ছে এই সেন্টেন্সগুলোকে, ঠিক আছে, এগুলোকে বলবো আমরা কি সিম্পল কোশ্চেন। আর এইগুলো হচ্ছে আমাদের কি ইনফরমেশান কোশ্চেন বা WH কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে আরও দুটো সেন্টেন্স দেওয়া আছে। কী দেওয়া আছে, হোয়ার ওয়াজ ট্যাগর বোর্ন, ডাজ ইউর ব্রাদার রিড ইন ক্লাস 3। তো ইন সেন্টেন্স ওয়ান দ্য কোশ্চেন ইজ ফর্মড বাই প্লেসিং দ্য WH ওয়ার্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স ফলোড বাই দ্য অক্সিলারি ভার্ব অ্যান্ড দ্য সাবজেক্ট। তো এখানে এই যে প্রথম সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা কেমন হয়েছে, প্রথমে দেওয়া আছে কি WH ওয়ার্ড দেওয়া আছে, তারপর কী দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তারপর সাবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে। সেটাই এখানে বলা হয়েছে। তো এখানে প্রথমে দেখো এই সেন্টেন্সের মধ্যে প্রথমে কী প্লেস করা হয়েছে বা কী রাখা হয়েছে, প্রথমে WH ওয়ার্ড দেওয়া আছে, প্রথমে বিগিনিংয়ে WH ওয়ার্ড দেওয়া আছে, তারপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তারপর সাবজেক্ট দেওয়া আছে। আর ইন সেন্টেন্স 2 মানে 2 নম্বর যে সেন্টেন্স, সেখানে কী দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে, তারপর দেওয়া আছে কি আমাদের তারপর সাবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে। দেখো প্রথমে অক্সিলারি ভার্ব রয়েছে, তারপর দেওয়া আছে কি সাবজেক্ট, ওকে। তো এরপর দেখো WH কোশ্চেন্স
or information questions are formed by placing the WH words in the beginning followed by auxiliary verb, the subject and the complement. Thus the structure of the WH questions or ইনফরমেশন কোশ্চেন। তো দেখো WH কোশ্চেন এবং ইনফরমেশন যে কোশ্চেন সেটার স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, যেটা এখানে দেওয়া আছে। কি প্রথমে হচ্ছে WH ওয়ার্ডটা দিতে হবে, তারপর হবে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট যেটা থাকবে সেটা দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যেটা হচ্ছে ইয়েস নো যে কোশ্চেন আর কি, সিম্পল কোশ্চেন, সেখানে কী হবে, সেখানে তার স্ট্রাকচারটা কীরকম, প্রথমে সেখানে অক্সিলারি ভার্বটা হবে, এখানে অক্সিলারি ভার্বের আগে WH ওয়ার্ডটা কেবল বসবে, ঠিক আছে। আর এখানে প্রথমেই হবে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে সম্পূর্ণ দুটোই সেম, ঠিক আছে। আর এখানে কী হবে, এই WH ওয়ার্ডটা অ্যাড হবে, ঠিক আছে, WH কোশ্চেনে বা যে আমাদের ইনফরমেশান কোশ্চেন সেখানে। তাহলে এবার আমাদের দেখো মেন যে আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে নাম্বার 10 নম্বরে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু কোয়েশ্চেন অ্যাজ ডিরেক্টেড। এখানে এই প্রশ্নগুলোকে নির্দেশ অনুসারে এইগুলোকে মানে করতে হবে আর কি, এই কোশ্চেনগুলোকে আমাদের করতে হবে। কী দেওয়া আছে প্রথমে দেখো নাম্বার এতে, শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, শঙ্খ আলিপুরদুয়ারে থাকে বা বাস করে। ইনফরমেশান কোশ্চেন ইউজিং হোয়ার, এটাকে ইনফরমেশান কোশ্চেনে লিখতে হবে, অর্থাৎ হোয়ার দিয়ে। WH কোশ্চেন এটাকে মানে ইনফরমেশান কোশ্চেন বলবো, আর সিম্পল কোশ্চেন মানে হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব হবে, তো এখানে হোয়ার দিয়ে আমাদের লিখতে হবে। তো হোয়ার দিয়ে এর আমাদের স্ট্রাকচারটা কী দেখলাম, প্রথমে আমার WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে কী লিখবো, WH ওয়ার্ডটা লিখবো। WH ওয়ার্ডটা আমাদের কী লিখতে হবে, এখানে হোয়ার লিখতে হবে। তো লিখবো কি WHERE, তো লিখবো হোয়ার, হোয়ার পরে কী হবে, অক্সিলারি ভার্ব হবে। কিন্তু আমাদের এই বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব নেই, তাহলে অক্সিলারি ভার্বটা আমরা এখানে কী লিখবো, এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে ভার্বের সঙ্গে এস যুক্ত করা যায়, ভার্বটা হচ্ছে কি লাইভ, তার সঙ্গে এস যুক্ত আছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, তো সেক্ষেত্রে আমাদের কী হয়, ডু অথবা ডাজটা আমাদের বসাতে হয়। তো এখানে আমাদের কী হবে, ডাজ হবে, যেহেতু থার্ড পার্সন এটা সিঙ্গুলার সাবজেক্ট, তো আমাদের হবে ডাজ হবে, DOES, ঠিক আছে। তো ভায়ার ডাজ অক্সিলারি ভার্ব হয়ে গেল। এবার হবে সাবজেক্ট, সাবজেক্টটাকে সাবজেক্ট হচ্ছে শঙ্খ, ঠিক আছে, SNSHANKH, শঙ্খ। তো ভায়ার ডাজ শঙ্খ। এবার কী হবে, পরের অংশটা হবে এই যে লিভ হবে। তো লিভের সঙ্গে আমরা এস কিন্তু আর যুক্ত করব না, যেহেতু আমরা এখানে ডাজ দিয়েছি, ঠিক আছে, তার জন্য আমাদের এস যুক্ত করার আর দরকার হবে। আর এই ইন আলিপুরদুয়ার এটাও কিন্তু আমরা লিখবো না, তাহলে কিন্তু এটার অর্থ মানে কোনো মানে অর্থপূর্ণ একটা সেন্টেন্স কিন্তু হবে না। আমরা এটা দেখো কী লিখলাম, হোয়ার ডাজ শঙ্খ লিভ, শঙ্খ কোথায় বাস করে। যখন আমরা আনসারটা বলবো তখন এইভাবে বলবো, শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, তখন আমরা এই আনসারটা লিখবো। আর এখানে একটা আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে, সরি এটা ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের এখানে কোশ্চেন মার্কটা দিতেই হবে, কোশ্চেন মানে ইন্টারোগেটিভ যে মার্কস বা চিহ্ন সেটা দিতে হবে। তো হোয়ার ডাজ শঙ্খ লিভ, শঙ্খ কোথায় বাস করে, হয়ে গেল। নাম্বার বিতে কী হচ্ছে, দে হ্যাভ গান টু আ পিকনিক, তারা একটা পিকনিকে গেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং হোয়ার, এটাকেও আমাদের হোয়ার দিয়ে লিখতে হবে, এটা হচ্ছে একটা ইনফরমেশান, ঠিক আছে, এটা কিন্তু ইনফরমেশান সেন্টেন্স, ঠিক আছে। তো প্রথমে আমাদের লিখবো হোয়ারটা লিখবো WHERE, এরপর কী হবে কী হবে, এরপর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব হবে। তো অক্সিলারি ভার্বটা এখানে কী দেওয়া আছে, হ্যাভ দেওয়া আছে, তো আমরা হ্যাভটা লিখবো। হ্যাভের পরে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমাদের দিয়ে, তো দিয়ে হবে, তো লিখলাম দিয়ে। এরপর কী হবে দেখো, তো হোয়ার হ্যাভ দে, এবার এই পরের অংশটা লিখবো, এই অংশটা, ঠিক আছে। তো এখানে দেওয়া হচ্ছে গান, তো গানটা আমরা এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো আমরা এখানে গানটা কি লিখবো, গানই লিখবো। তো হোয়ার হ্যাভ দে গান, হোয়ার হ্যাভ দে গান টু আ পিকনিক, এটা কিন্তু আমরা লিখবো না, তাহলে কিন্তু এটার অর্থ পাল্টে যাবে, ঠিক আছে। তো হোয়ার হ্যাভ দে গান, তারা কোথায় গেছে, উত্তরটা আমরা লিখবো, তখন লিখবো কি দে হ্যাভ গান টু আ পিকনিক, তারা একটি পিকনিকে গেছে। তারপরে হচ্ছে সিতে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। সিম্পল কোশ্চেন ইউজিং ডিড, এখানে ডিড দিয়ে এটাকে সিম্পল কোশ্চেনে লিখতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের এই অক্সিলারি ভার্বটাকে লিখতে হবে, তো আমরা কী লিখবো, ডিড লিখবো। ডিডের পরে কি সাবজেক্ট হচ্ছে আমাদের কি আই, তো আই লিখবো। আয়ের পরে কী হবে, এই ভার্বটা হবে, ঠিক আছে। ভার্বটা কি ওয়েন্ট দেওয়া আছে, এবং ওয়েন্টটা কিন্তু আমরা লিখতে পারবো না, যেহেতু এখানে ডিড দেওয়া আছে পাস্ট ফর্ম, তো আমরা এখানে লিখবো গো, ঠিক আছে। আর এখানে জিটা স্মল লেটার লিখতে হবে। তো ডিড আই গো, পরে ডিড আই, এটা আমরা কী করবো, কী লিখবো দেখবো, ডিড আই নট গো লিখবো। ডিড আই, যেহেতু এটা আমাদের নেগেটিভে লিখতে হবে, ডিড আই নট গো, এক মিনিট, ডিড আই নট গো টু স্কুল, SCHOOL, নট
স্কুল ইয়েস্টারডে। ইয়েস্টারডে, তো দেখো আমরা এটাকে এভাবে লিখলাম, ডিড আই নট গো টু স্কুল ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল কি আমি স্কুলে যাইনি। এর আনসারটা কী হবে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, তো ডিড আই নট গো টু স্কুল, অথবা আমরা প্রথমে ডিডেন্টও লিখতে পারি, ডিডেন্টটা লিখতে পারো, ডিডেন্ট আই গো টু স্কুল ইয়েস্টারডে, সেটাও লিখতে পারি, সেভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, তো আমরা এভাবে লিখলাম। নাম্বার ডিতে, টিয়া স্টাডিজ ইন ক্লাস 10 ইনফরমেশান কোয়েশ্চেন ইউজিং হুইচ, এটাকে হুইচ দিয়ে লিখতে হবে। তো হুইচ দিয়ে আমরা কীভাবে লিখবো, প্রথমে আমরা লিখতে হবে কি হুইচ, WHICH, হুইচটা প্রথমে লিখলাম। তো হুইচের পরে দেখো আমাদের একটা এখানে নাউন দিতে হয়, তো হুইচ এখানে ক্লাসটা লিখতে হবে, হুইচ ক্লাস। তো হুইচ ক্লাস, এরপর কী হবে অক্সিলারি ভার্ব, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো অক্সিলারি ভার্ব কী হবে, ডাজ হবে। ঠিক আছে, হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, STUDY, এখানে কিন্তু স্টাডিজ হবে না, যেহেতু আমরা এখানে ডাজটা দিয়ে দিয়েছি। তো হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, আর এখানে ইনটা দিতে হবে কোন ক্লাসে, তো ইন হবে, অথবা ইনটা আমরা প্রথমেও দিতে পারি, ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, সেটা লেখা যেতে পারে এইভাবে। প্রথমে আমাদের ইনটা দিতে হবে, তাহলে ইন হুইচ ক্লাস টিয়া স্টাডি। ঠিক আছে, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, ইনটা প্রথমে দেওয়া যেতে পারে, তো এটাকে আমরা এভাবে লিখলাম। নেক্সট দেখো রাইটিং অ্যাক্টিভিটিস দেওয়া আছে, অর্থাৎ রাইটিং দেওয়া আছে আমাদের এখানে। নাম্বার 11তে কী দেওয়া আছে, সাপোজ ইওর বাইসাইকেল হ্যাজ আ সাডেন টায়ার পাংচার অন ইওর ওয়ে টু স্কুল, মানে স্কুলে যাওয়ার পথে হঠাৎ করে তোমার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু আ রিপেয়ার শপ, তুমি তোমার সাইকেলটা একটা রিপেয়ার শপে বা যেখানে রিপেয়ার করে সারায় আর কি, সেই দোকানে নিয়ে গেছো। রাইট অ্যান্ড ইমেজিনারি ডায়লগ, একটা তোমাকে কাল্পনিক একটা ডায়লগ বা কথোপকথন লিখতে বলা হচ্ছে, উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ, তোমার মধ্যে এবং দোকানদারের মধ্যে একটা মানে একটা লিখতে হবে আর কি, একটা কনভারসেশন লিখতে হবে। দেখো আমরা এখানে লিখে রেখেছি তোমাদের জন্য কীভাবে লিখবে। প্রথমে মি লিখেছি, মি মানে বলতে আমাকে বোঝাচ্ছি, বা তুমি যেটা লিখছো তোমাকে বোঝানো হচ্ছে। তো হ্যালো উইল ইউ প্লিজ লিসেন টু মি, মানে হ্যালো আমার কথাটা প্লিজ শুনবেন। আচ্ছা, শপকিপার কী বলছে, দোকানদার কী বলছেন, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, হ্যাঁ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি। এবার মি মানে আমি বলছি কি, দ্য টায়ার অফ দ্য ফ্রন্ট হুইল অফ মাই বাইসাইকেল হ্যাজ বিন পাংচার্ড অন দ্য ওয়ে, মানে রাস্তায় আমার সাইকেলের সামনের চাকাটা পাংচার হয়ে গেছে। উইল ইউ প্লিজ রিপেয়ার ইট, এটা কি আপনি দয়া করে সারিয়ে দেবেন। শপকিপার ইয়েস দ্যাটস মাই ওয়ার্ক, হ্যাঁ এটাই তো আমার কাজ। লেট মি সি দ্য টায়ারটাকে আমাকে দেখতে দাও। মি, এবার আমি কী বলছি, থ্যাংক ইউ। হাউ মাচ উইল ইট কস্ট, এটাকে কত দিতে হবে এর জন্য আপনাকে। শপকিপার দোকানদার কী বলছেন, ইট উইল কস্ট ইউ ₹10, মানে এর জন্য তোমাকে মানে 10 টাকা লাগবে। মি, ফাইন ঠিক আছে, আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। ইউ মে স্টার্ট ইউর রিপেয়ার ওয়ার্ক, আপনি আবার রিপেয়ার বা সারানোর কাজটা শুরু করুন। শপকিপার, আই শ্যাল ট্রাই টু মেন্ড ইট রাইট নাও, আমি এখনই এটা সারিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দ্যাট, যাতে ইউ ক্যান অ্যাটেন্ড ইউর স্কুল ইন টাইম, যাতে তুমি তোমার স্কুল মানে সঠিক সময়ে যেতে পারো। মি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এইভাবে দেখো আমরা সংক্ষেপে লিখলাম এটাকে, তোমরা এইভাবে নিজেরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, বা এটা এইভাবে তোমরা এখান থেকেও মুখস্থ করে নিতে পারো। এরপর দেখো আমাদের যেটা রয়েছে 12 নম্বরে, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস, একটা এখানে গল্প লিখতে বলা হচ্ছে 100 শব্দের মধ্যে। ঠিক আছে, ইউজিং দ্য গিভেন হিন্টস, এখানে এই হিন্টগুলো দেওয়া আছে, এইগুলোর সাহায্যে আমাদের লিখতে হবে গল্পটাকে। ওকে, তো গিভ আর টাইটেল টু দ্য স্টোরি, এবং এই গল্পটার একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, একটা নাম দিতে হবে গল্পটার। ঠিক আছে, তো এখানে কী কী দেওয়া আছে, ক্রোজ সিটিং অন আ ট্রি, মানে একটা ক্রো মানে কি কাক বসেছিল একটা গাছে। পিস অফ মিট ইন হিজ বিগ, তার ঠোঁটে একটা কী ছিল, পিস অফ মিট মানে মাংসের টুকরো ছিল। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, এই ফক্স মানে কি ছেলেরা কী করছিল, একটা হচ্ছে মানে সেই গাছ দিয়ে পাস করে যাচ্ছিল আর কি। ওয়ান্স দ্য মিট, সে মাংসটা দিয়েছিল। আস্ক দ্য ক্রো টু সিং, কাককে গান গাইতে বলেছিল। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিং, তো সেই কাক কী করলো, কাক তার সেই মাংসের টুকরোটা তার মানে ফিট মানে কি
তার সেই পায়ের মধ্যে রেখে দিল, ঠিক আছে, রেখে দিয়ে কী করলো, সে গান গাইলো। পুলড ফক্স স্লিপস, তো এটা কী হলো, খ্যাক ছেলেটি কী করলো, বোকা বেনে গেল এবং সে সেখান থেকে চলে গেল। তো এই আউটলাইনগুলোকে নিয়ে আমাদের একটা গল্প লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের কী কী তথ্য দেওয়া আছে। প্রথমে ক্রো সিটিং অন আ ট্রি, একটা কাক হচ্ছে একটা বসেছিল আর কি একটা গাছের ডালে। তো প্রথমে আমরা এর নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমরা নামটা দেবো দেখো, দ্য ক্লেভার ক্রো, দ্য ক্লেভার ক্রো, ঠিক আছে, দ্য ক্লেভার ক্রো নামটা দিলাম। এরপর লিখবো দেখো ক্রো সিটিং অন আ ট্রি, আমরা লিখবো দেখো এ ক্রো, আমরা খুব সহজভাবে এই পয়েন্টগুলোকে দিয়েই লিখবো, আমরা বেশি মানে এটাকে জটিল করবো না, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয় আর কি লিখতে বা পড়তে বা মুখস্থ করতে। তো লিখছি দেখো আ ক্রো ওয়াজ, এবং আমরা যখন কোনো গল্প লিখবো সবসময় আমাদের কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। তো আ ক্রো ওয়াজ সিটিং অন আ ট্রি, জাস্ট এটুকু লিখলাম। তো আমাদের সবটা দেখো এখানে দেওয়া ছিল, আমরা শুধু কী করলাম, এখানে এ লিখলাম আর ওয়াজটা লিখলাম। তো এ ক্রো ওয়াজ সিটিং অন আ ট্রি, একটা বাক্য হয়ে গেল, অর্থাৎ একটা কাক একটা গাছের ডালে বসেছিল। তারপর কী হয়েছে, পিস অফ মিট ইন হিজ বিক, তার ঠোঁটে একটা মাংসের টুকরো ছিল। তো আমরা এখানে লিখবো দেয়ার ওয়াজ আ পিস অফ মিট ইন ইটস কি, অর্থাৎ এটার ঠোঁটে, কাকটার ঠোঁটে একটা মাংসের টুকরো ছিল, ঠিক আছে। দেখো এই অংশটুকু থেকে আমরা বাক্যটা বানিয়ে নিলাম, দেয়ার ওয়াজ আ পিস অফ মিট ইন হিজ বিক, তার ঠোঁটে একটা মাংসের টুকরো ছিল। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, মানে একটা খ্যাকশিয়ালি সেই গাছের নিচ দিয়ে, গাছের পাশ দিয়ে মানে চলে যাচ্ছিল। তো লিখবো দেখো এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, ঠিক আছে। ওকে, দেখো জাস্ট এই তথ্যগুলোকে নিয়ে কিন্তু আমরা লিখে দিচ্ছি। এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, একটা খ্যাকশিয়ালি সেই গাছের মানে গাছটাকে পাশ কাটিয়ে যাচ্ছিল। ওয়ান্টস দ্য মিট, সে মাংসের টুকরোটাকে পেতে চেয়েছিল। তো দেখো আমরা কি লিখবো, এখানে ওয়ান্টস দেওয়া আছে, আমাদের লিখতে হবে ওয়ান্টেড লিখতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখছি আমরা, পাস্ট টেন্সে লিখতে হবে। তো হি ওয়ান্টেড দ্য পিস, ঠিক আছে, PIEC, পিস অফ মিট, মানে সে বলতে এখানে খ্যাকশিয়ালিটা মাংসের টুকরোটা পেতে চেয়েছিল, ঠিক আছে। এবার আস্ক দ্য ক্রো টু সিং, মানে সে কাককে গান গাইতে বলেছিল। তারপর কী লিখবো, হি আস্কড, ঠিক আছে, আস্ক এখানে প্রেজেন্ট এসে দেওয়া আছে, আমরা পাস্ট লিখছি। হি আস্কড দ্য ক্রো টু সিং, সে কাককে গান গাইতে, হি আস্কড দ্য ক্রো টু সিং আ সং, ঠিক আছে, এই কাকটিকে একটা গান গাইতে বললো। এর ফলে কী হলো, ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিং, তো কাকটা কী করলো, তার মাংসের টুকরোটা তার মানে পায়ের নিচে রেখে দিল। তো দেখো দ্য ক্লেভার ক্রো লিখবো আমরা এখানে, দ্য ক্লেভার ক্রো এখানে দেওয়া কিপস দেওয়া আছে, আমরা লিখবো কেপ্ট দ্য পিস অফ মিট আন্ডার ইটস ফিট, তো চালাক কাকটা কী করলো, মাংসের টুকরো তার পায়ের নিচে রেখে দিল, এবং কী করলো, সেং, এখানে সিং দেওয়া আছে, তো আমরা লিখবো এখানে সেং, মানে পাস্ট টেন্সে লিখবো, অ্যান্ড সেং আ সং, ঠিক আছে, এবং একটা গান সে গাইলো। ওকে, এরপর কী হলো, পুলড ফক্স লিভস, এর ফলে কী হলো, সেই খ্যাকশিয়ালি কিন্তু আর মাংসের টুকরোটা পেলো না এবং সে বোকা বেনে চলে গেল। দ্য ফক্স ফুলড, মানে খ্যাকশিয়ালিটা বোকা বেনে গেল। আর কি হলো, এখানে আমাদের স্পেসটা দিতে হবে। ওকে, দ্য ফক্স ফুলড অ্যান্ড লেফট অ্যাওয়ে, এবং সে বোকা বানিয়ে গেল এবং সে সেখান থেকে চলে গেল।
দেখো আমরা খুব সহজে জাস্ট কয়েকটা মানে এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে আমরা এই গল্পটাকে কিন্তু লিখলাম খুব সহজে, একটা খুব ছোট্ট করে লিখলাম গল্পটিকে আমরা, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে আরও অনেক বড় করে লিখতে পারো, তোমাদের বইতে দেখবে বড় করে দেওয়া আছে, আমি বড় করে তোমাদের লেখালাম না, এটাকে ছোটো করে লিখে দিলাম, তোমরা যাতে তোমাদের এটা মুখস্থ করতে সুবিধা হয় আর কি, ঠিক আছে। তার জন্য আমি তোমাদের জাস্ট এই পয়েন্টগুলোকে নিয়ে খুব সহজভাবে তোমাদের কীভাবে লিখবে সেটাতে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেখো, ঠিক আছে। গল্পটিকে এইভাবে তোমরা এখানটায় লিখবে, ঠিক আছে। তো এখানে গল্পের যে নামটা আমি এখানটায় মাঝখানটা করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের হচ্ছে ক্লাস 10-এর যেটা 5 নম্বর লেসন, সেই লেসনের সমস্ত এক্সারসাইজগুলো সলিউশন করলাম এবং সমস্ত গল্পটিকে আমরা পড়লাম বাংলা অর্থসহ, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে, ওকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।